এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে আমাদের স্পোর্টস ট্রেনিংয়ের ভিডিও চলছিল তারই আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা ট্রেনিং লোড, সেই ট্রেনিং লোড সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। ট্রেনিং লোড কি, ট্রেনিং লোডের কম্পোনেন্টসগুলো কি কি, ট্রেনিং লোডের টাইপস, লোড এবং অ্যাডাপ্টেশন প্রসেস, এই সমস্ত বিষয়গুলো এবং একটা ভালো লোডের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, তার কি কি প্রিন্সিপাল মেনে একটা লোড দেওয়া উচিত, কিভাবে এই লোডের ফলে আমাদের পারফরমেন্সের উপর এফেক্ট পড়ে বা কখন পজিটিভ এফেক্ট পড়বে, কখন নেগেটিভ এফেক্ট পড়বে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই সবাইকে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আজকের ট্রেনিং লোড সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে। মূলত যে জায়গাটা মূল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জায়গাটা, ট্রেনিং লোড অ্যান্ড ইটস ফিচার্স, প্রিন্সিপাল, লোড অ্যাডাপ্টেশন প্রসেস, মিনস, মেথড, এক্সিকিউটিং ট্রেনিং লোড। সিম্পল। এখন আমরা যদি ট্রেনিং লোড আমরা বলতে আমরা কি বুঝি? ট্রেনিং লোড মানে কি? দ্য টোটাল স্ট্রেস প্লেস অন অ্যান অ্যাথলিট বাই এ সেশন অর পিরিয়ড। অর্থাৎ এই যে কোনো একটা সেশনে আমরা যে পরিমাণ মোট চাপ, সেটা হতে পারে ইন্টারনাল, সেটা হতে পারে এক্সটার্নাল, দুটোই, যে পরিমাণ চাপ একজন অ্যাথলিট অনুভব করে সেটাই তার কাছে ট্রেনিং লোড। মিনস আর একটু সিম্পল যদি বলি, যে একটা অ্যাথলিটকে আমি যা যা অ্যাক্টিভিটি দিলাম, যে আজকে সকালে হয়তো সে 400 মিটারে 10 বার দৌড়াবে, 200 মিটার এক পাক দৌড়াবে, তাহলে এই যে সমস্ত যে মোট কাজের যে পরিমাণ, তার ফলে এটা কি হতে পারে? ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এই যে ইন্টারনাল এক্সটার্নালের ফলে তার শরীরের উপর যে পরিমাণ স্ট্রেস ফিল হচ্ছে, চাপ ফিল হচ্ছে, সেটাই হচ্ছে ট্রেনিং লোড। এই যে ট্রেনিং লোডের মূল যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট অফ ট্রেনিং লোড দেখো: ইন্টেন্সিটি, ডেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, ভলিউম। এখন এই ভলিউম আগে আমরা যদি আসি, ভলিউম বলতে আমরা কি বুঝি? ভলিউম মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, কত সময় ধরে আমি কাজ করব, কতক্ষণ ধরে আজকে কাজ করছি, মোট কাজের পরিমাণ। সেটা হতে পারে, আমরা কি দিয়ে মেজার করব? সেটা হতে পারে ডিস্টেন্স, যে আজকে আমি 1500 মিটার দৌড়াবো, বা আজকে আমি 10টা রিপিটেশন করব, বা আমি আজকে 2 ঘন্টা সময় ধরে আমি দৌড়াবো। এই যে মোট কাজের যে পরিমাণ, সেই কাজের পরিমাণকে আমরা কি বলবো? ভলিউম। ইন্টেন্সিটি আমরা কখন বলবো? এফোর্ট পার ইউনিট। এফোর্ট পার ইউনিট মানে কত দ্রুত আমি সেই কাজটাকে করছি, কত ফাস্ট আমি সেই কাজটাকে করছি। ধরো স্পিড, হ্যাঁ, পার্সেন্টেজ এইচআর ম্যাক্সিমাম মানে 100 ম্যাক্সিমাম, 1 RM মেথড, পাওয়ার, এক্সেট্রা, মানে কত ফাস্ট আমি দ্রুত করছি, কত কেজি ম্যাক্সিমাম ওজন আমি তুলতে পারছি, হ্যাঁ, কত পার্সেন্টেজ হার্ট রেট দিয়ে আমি ম্যাক্সিমাম দৌড়াতে পারছি। তাহলে একবারের প্রচেষ্টায় সর্বোচ্চ দ্রুত কাজ করার যে প্রবণতা, তাকেই আমরা কি বলবো? ইন্টেন্সিটি। এখন এই ভলিউম আর ইন্টেন্সিটি, এই দুজনের মধ্যে না সম্পর্ক খুব একটা ভালো না। কারণ এই ভলিউম যদি কখনো বেশি হয়, ভলিউম মানে কি? ডিউরেশন, সময়, এ যদি বেশি হয় অবশ্যই ইন্টেন্সিটি কি হবে? কম হবে। কেন কম হবে আমি তোমাদেরকে বলি। দেখো, একজন 100 মিটার স্প্রিন্টার, সে 100 মিটার স্প্রিন্টারকে তাকে ম্যাক্সিমাম স্পিড দিতে হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম স্পিড মানে সেখানে কি? ইন্টেন্সিটি হাই। তাহলে ভলিউম, ডিউরেশন কি? 100 মিটার স্প্রিন্ট, সেখানে স্বল্প সময় দৌড়াচ্ছে। তাহলে একজন অ্যাথলিট যে 100 মিটার দৌড়াচ্ছে, তার ম্যাক্সিমাম হার্ট রেট প্রায় 160 থেকে 180 বিটস পার মিনিট হয়ে যায়। এখন তার হচ্ছে কি? ম্যাক্সিমাম হার্ট রেট তার উঠছে। কিন্তু একজন যদি এন্ডুরেন্স রানারের ক্ষেত্রে কি 1500 মিটার যারা দৌড়াচ্ছে, তারা কি ওই 100 মিটার স্প্রিন্টার যে স্পিডে দৌড়ায় সেভাবে দৌড়ায়? দৌড়ায় না। এবার 1500 মিনিটের কি হচ্ছে? সময়টা বেশি লাগছে। এখন যখনই সময় বেশি লাগছে মানে কি? ভলিউম বেশি। ভলিউম বেশি হলে ইন্টেন্সিটি কি হবে? কম হবে। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি মানে কি? সেশন পার ডে পার উইক, মানে কতবার আমি সেই কাজটা রিপিটেডলি করছি। একটা কাজ রিপিটেডলি কতবার করছি? একবার, দুবার, তিনবার, চারবার। যে আমি 200 মিটার দৌড়াবো, কবার দৌড়াবো? এই যে নাম্বার অফ যে রিপিটেশন, সেটাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি। ডেন্সিটি মানে কি? আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই যে ডেন্সিটি। ডেন্সিটি মানে হচ্ছে এই যে আমরা যে কাজটাকে করব তার রেশিও। হ্যাঁ, একটা ট্রেনিং সেশন, তার মাঝের যে মধ্যবর্তী সময়, যে একটা কাজের পরে আর একটা কাজ যখন শুরু করব, এই মধ্যবর্তী সময়ের যে রেশিও, সেই রেশিওটাকে আমরা কি বলবো? ডেন্সিটি। ডিউরেশন আমরা কখন বলবো? ডিউরেশন মানে দুভাবে আমরা ডিউরেশনটাকে মেজার করতে পারি। এক, টোটাল কাজের ডিউরেশন।
দুই হচ্ছে এক একটা কাজ করতে এক একটা ফ্রিকোয়েন্সি নিতে আমি কতটা সময় নিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ডিউরেশন। আর একটা যেটা নতুন একটা টার্মোলজি এখানে যেমন লিখেছি কমপ্লেক্সিটি বা স্পেসিফিসিটি, এটা সাধারণত স্কিল বা কোঅর্ডিনেটিভ লোডের ক্ষেত্রে হয়। যে অনেক সময় কি হয় যে কোনো একটা স্কিল পার্টিকুলার স্কিল আমরা যখন শেখাচ্ছি, পার্টিকুলার কোনো একটা অ্যাক্টিভিটি আমরা যখন শেখাচ্ছি, তখন সেটাকে অনেক সময় কমপ্লেক্সিটি বা স্পেসিফিসিটি এই নাম হিসেবে পরিচিত হয়। এই হচ্ছে মূলত যে মূল যে কম্পোনেন্ট, এই যে স্পোর্টস ট্রেনিং আমরা পড়বো, এরপরে ওভারলোড পড়বো ইত্যাদি বিষয়গুলো, গোটা বিষয়টাই কিন্তু দাঁড়িয়ে আছে এই ভলিউম অ্যান্ড ইন্টেন্সিটির উপর দাঁড় করে। কারণ এই দুটোর উপর ডিপেন্ড করে অ্যাথলেটের পারফরমেন্স কখনো ইনক্রিজ হবে, কখনো ডিক্রিজ হবে ইত্যাদি বিষয়গুলো। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। এরপরে যদি আমরা আসি যে একজন গুড ট্রেনিং লোডের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, ফিচার্স অফ গুড ট্রেনিং লোড। এক, কোয়ান্টিফাই এন্ড মেজারেবল। ইয়েস, কোয়ান্টিফাই এন্ড মেজারেবল মানে কি, লোড আমি যে পরিমাণ অ্যাথলিটকে দেবো সেটা অবশ্যই যেন সেটাকে মেজার করা যায়। সেটা মেজার কেমন করা যায়, ধরো আমরা যদি কখনো ইন্টারনাল লোড আমরা কখন হবে, যখন আমাদের এক্সটার্নাল কোনো লোড আমরা দেবো। এক্সটার্নাল লোড কোনগুলো, এই যে ভলিউম ইন্টেন্সিটি, এগুলো যখন আমি কোনো একজন অ্যাথলিটের উপর প্রয়োগ করবো। ভলিউম মিনস চলো আজকে তুমি 2 ঘন্টা দৌড়াবে, ইন্টেন্সিটি মিন চলো তুমি আজকে 100-150 হার্টবিটস পার মিনিটে তুমি 1 মিনিট ধরে ওয়ার্ক করে যাবে। তাহলে কি এইগুলো ইন্টারনাল লোড দিচ্ছি, এগুলোকে মেজার করতে পারছি। এর ফলে আমাদের শরীরের ভিতর কি চেঞ্জেস আসবে, সরি, এইগুলো যে এক্সটার্নাল লোডের ফলে আমাদের শরীরের ভিতর কি চেঞ্জেস আসবে, ইন্টারনাল লোডের চেঞ্জেস আসবে। ইন্টারনাল লোডের ফলে কি হবে, আমাদের হার্ট রেট বৃদ্ধি পাবে, হ্যাঁ, আমাদের শরীরের ভিতর ঘাম হবে, ক্লান্তি আসবে, ফ্যাটিক জমবে। তাহলে এগুলো কি সমস্ত কিছু মেজার করা যায়। তাহলে এই মেজারেবল, কোয়ান্টিফাইবল অ্যান্ড মেজারেবল হচ্ছে একটা গুড ট্রেনিং লোডের বৈশিষ্ট্য। আর কি হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি, এই যে ধীরে ধীরে যে লোডটাকে দেবো সেটা গ্র্যাজুয়ালি যেন সেটাকে ইনক্রিজ করা হয়, ধীরে ধীরে যেন চাপটাকে বাড়ানো হয়, এটা একটা গুড ক্যারেক্টারিস্টিক একটা লোডের। আর একটা দেখো স্পেসিফিক টু টাস্ক। ইয়েস, একদম নির্দিষ্ট কাজ, আমি কি ধরনের কাজ করতে চাইছি সেই কাজের উপর ভিত্তি করে কিন্তু আমাদের স্পেসিফিক টাস্ক বা স্পেসিফিক লোড কিন্তু আমাদেরকে দিতে হবে। আর হচ্ছে কি ইন্ডিভিজুয়ালাইজেশন। ইয়েস, প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক পার্থক্যের উপর ভিত্তি করে তার এজ, সেক্স, ম্যাচুরিটি, ইনজুরি, জেনেটিক, সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সমস্ত দিকগুলোর উপর বেস করে তাকে কিন্তু ট্রেনিংটাকে প্রোভাইড করতে হবে। তাছাড়া কিন্তু তার মধ্যে কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আর কি বলেছে, ব্যালেন্স অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। ইয়েস, ব্যালেন্স মিনস এই যে আমি ট্রেনিংটাকে দেবো এবং রিকভারি দেবো তার মধ্যে জন্য একটা ইকুয়াল ব্যালেন্স থাকে। সেই সাথে সাথে আমাদের কি করবো, মাল্টি ডাইমেনশনাল মিনস ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল সমস্ত দিকগুলো মিলিয়ে কিন্তু আমি তাকে ট্রেনিংটাকে প্রোভাইড করব। যদি সমস্ত দিকগুলোকে যদি ব্যালেন্স না রেখে ট্রেনিং দিই এই মাল্টি ডাইমেনশন, তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আর এটা কি রিকভারি অ্যান্ড সেভ। আর রিকভারি অ্যান্ড সেভ মানে কি, প্ল্যান আমি যেটা করব সেই প্ল্যানগুলোর মধ্যে যদি কখনোই ট্রেনিংটাকে এমন হয় যে সেই অ্যাথলিটের মধ্যে ওভার ট্রেনিং এ পৌঁছে যাবে, তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ সম্ভব নয়। তাহলে আমি যে ট্রেনিংটাকে দেবো অ্যাথলিটকে, সেই ট্রেনিং এর মধ্যে যেন সঠিক রিকভারি পিরিয়ড যেন সঠিকভাবে থাকে। এবং রিকভারি পিরিয়ড যদি না থাকে তাহলে কিন্তু ওভার ট্রেনিং হবে, ওভার ট্রেনিং যখনই হবে পারফরমেন্স ডিক্রিজ হবে। আর হচ্ছে কি, আর হচ্ছে কিউমুলেটিভ অ্যান্ড রেসিডিয়াল এফেক্ট অফ কনসিডার। সামগ্রিক যে প্রভাব, যে একটা লোড যখন আমি দেব যে সেই ফিটনেস বাড়ানোর জন্য, সেই লোড যদি সঠিকভাবে প্রয়োগ না করি তাহলে কি হবে, হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু ক্রনিক লোড যখনই তৈরি হবে ধীরে 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 পারফরমেন্স একটা সময়ের পর ধীরে 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 সেটা ডিক্রিজ হতে থাকে। এখন এই লোডগুলো যখন আমরা দেব, ঠিক স্পোর্টস ট্রেনিং এর যেমন প্রিন্সিপাল ছিল, এই লোডের ক্ষেত্রে বেশ কিছু প্রিন্সিপাল আছে। একই প্রিন্সিপাল মোরলেস সেগুলোর উপর বেস করে দেবো। সেটা কি, প্রিন্সিপাল অফ ওভারলোড, অতিরিক্ত ভারের নীতি। অতিরিক্ত ভার মানে কি, পারফরমেন্স ডেভেলপ আমাদের মূল করার কাজ। পারফরমেন্স ডেভেলপ তখনই সম্ভব হবে যখন কি করব, দৈনন্দিন যে কাজ বা এভরিডে যে ওয়ার্ক আমরা করব, সেই ওয়ার্কে যেন ধীরে 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 স্বাভাবিক যে ক্ষমতা তার ক্যাপাবিলিটিকে বের করার জন্য ধীরে ধীরে তার পারফরমেন্সটাকে ডেভেলপ করা হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন লেখা আছে কি, গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন ইন্টেন্সিটি, ভলিউম, ফ্রিকোয়েন্সি। লোড মিনস এই তার কম্পোনেন্ট গুলোকেই তো আমরা বাড়ানো কমানো করব। এগুলো মিনস মানেই তো আমাদের ট্রেনিং লোড। তাহলে ট্রেনিং লোডের মূল কম্পোনেন্ট কি, এক হচ্ছে ইন্টেন্সিটি, ভলিউম, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন ইত্যাদি। তাহলে এইগুলোকে আমরা যখনই ওঠানামা করব তখনই তো তার পারফরমেন্সের ওঠানামা হবে। তাহলে এই ফ্যাক্টর গুলোকে আমরা কি করতে হবে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাকে ইনক্রিজ করতে হবে। ওভারলোড আমার যা বিয়ন্ড ক্যাপাসিটি আছে তার থেকে বাড়াতে হবে। যখনই বাড়াবো তখনই তার পারফরমেন্স ডেভেলপ হবে, আদারওয়াইজ কিন্তু নয়।
আর হচ্ছে কি প্রিন্সিপাল অফ প্রোগ্রেশন, একই প্রায় মোরালেস। প্রোগ্রেশন মানে কি, যে লোড যখনই আমি কাউকে বাড়াতে চাইবো সেই লোড জন্য কখনোই একবারে আমি না বাড়িয়ে দিই, তাকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ ফলো করে, যে আমি তাকে প্ল্যান করে নিতে হবে আমাকে, যে আমি উইকলি ইনক্রিজ করতে চাইছি, যে যদি আমি উইকলি কোনো ম্যাক্সিমাম আর এন্ডুরেন্স ট্রেনিং এর ক্ষেত্রে, তাহলে আমি কি করবো, এন্ডুরেন্স ট্রেনিং এর জন্য ডে বাই ডে আমাকে কি করতে হবে, উইকলি তাকে ডিস্টেন্সটাকে বাড়াতে হবে। ডিস্টেন্স যখনই বাড়িয়ে, যখন আমি ধীরে 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 ডিস্টেন্সটাকে বাড়াবো, তার ভিতর কি হবে, একটা প্রোগ্রেশন, এই যে ধীর যে প্রোগ্রেশন হবে, এবং তাকে পর্যাপ্ত রিকভারি দিলে তার মধ্যে একটা অ্যাডাপ্টেশন তৈরি হবে, তার ফলে আমাদের তার মধ্যে পারফরমেন্স বৃদ্ধি পাওয়া সম্ভব হবে, আদারওয়াইজ নয়। আর কি বলেছে, প্রিন্সিপাল অফ স্পেসিফিসিটি, সেই একই কথা। স্পেসিফিসিটি মানে যে একজন স্প্রিন্টারের ক্ষেত্রে আমরা যেমন ইন্টেন্সিটি বা হাই ইন্টেন্সিটির জন্য ট্রেনিং দেবো শর্ট ডিউরেশনের ক্ষেত্রে, ঠিক একইভাবে আমরা ম্যারাথন রানারের ক্ষেত্রে লং ডিস্টেন্স লোড দেবো বা এন্ডুরেন্স ভিত্তিক ট্রেনিং দেবো, কি কাজের জন্য আমি তৈরি করতে চাইছি সেই মতো করে আমি ট্রেনিং দেবো। আর দেখো প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তিগত বৈষম্য নীতি, মানে একই ব্যক্তির, একই ধরনের ব্যক্তি, দুজন একই ব্যক্তি, সেম এজ সেম সমস্ত ক্যারেক্টার, তাকে একই লোড দিলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু তার বিভিন্ন রকম রিয়াকশন আলাদা হয়, কারো একটু কষ্ট হয়, কারো একটু কষ্ট কম হয়, বা কারো একটু ফ্যাটিক তাড়াতাড়ি আসে, কারো একটু ফ্যাটিক পড়ে দেরিতে আসে। তাহলে এই যে যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের উপর বেশ করেই কিন্তু আমরা যদি ট্রেনিংটাকে দিতে পারি, তবেই কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু নয়। আর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রিন্সিপাল অফ রিকভারি অ্যান্ড রেস্ট। ইয়েস, সঠিক রিকভারি না দিলে পারফরমেন্সের অ্যাডাপ্টেশন কখনোই তৈরি হবে না, কারণ আমাদের যে বেস লাইন, সেই বেস লাইনকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে কি হবে, আমাদের সঠিক রিকভারি পিরিয়ড আমাদেরকে দিতে হবে। আর কি হবে, প্রিন্সিপাল অফ ভেরিয়েশন। ইয়েস, ভেরিয়েশন মানে কি, যে আমরা যে ট্রেনিং সেশনের মধ্যে জন্য ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটি থাকে, একই ধরনের অ্যাক্টিভিটি যেন না থাকে, একই ধরনের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু পারফরমেন্স কখনোই ডেভেলপ হবে না, এবং শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি চলে আসলে তার পারফরমেন্সে অংশগ্রহণ করার প্রভাব কমে যাবে, কমলেই পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হবে। আর কি আছে, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি মানে কি, যদি লোড দেওয়া বন্ধ হয়ে যায়, তার পারফরমেন্স ধীরে ধীরে কম হয়ে যাবে। তাহলে এই রিভার্সিবিলিটি যাতে ডে বাই ডে তাকে পারফরমেন্সটাকে ধরে রাখতে পারে, তার জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া প্রয়োজন। আর হচ্ছে কি প্রিন্সিপাল অফ অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি, এই যে যে লোডগুলো দিচ্ছি, সেই লোডগুলোর জন্য আমাদের ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে চেঞ্জেস গুলো আসছে, সেই চেঞ্জেস গুলো যাতে সঠিকভাবে ঘটতে পারে। যদি সঠিকভাবে ঘটে, তাহলে আমাদের মধ্যে কি হবে, হ্যাঁ, আমাদের মধ্যে বিল্ড এন্ডুরেন্স ডেভেলপ করবে, মাসেল হাইপারট্রফি আমাদের বৃদ্ধি পাবে, আর ন্যাচারাল এফিসিয়েন্সি আমাদের ডেভেলপ হবে। তাহলে এইগুলো যদি আমরা সঠিকভাবে না দিই, আমাদের ট্রেনিং তখনই দেবো যাতে আমাদের সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো শরীরের ভিতর অ্যাডাপ্ট হয়, অ্যাডাপ্ট হলেই তবেই কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে। এখন বারবার এই যে অ্যাডাপ্টেশন প্রসেস আমরা বলছিলাম, অ্যাডাপ্টেশন প্রসেসটা কি, অ্যাডাপ্টেশন প্রসেসটা বোঝার জন্য এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা এই ছকটাকে একটু দেখি। ছকটা দেখো কি, এখানে আছে আমাদের ফ্যাটিক, নিচে এদিকে হচ্ছে উপরে ফিটনেস মানে পারফরমেন্স। এখন এইটা হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিস লেভেল বা আমাদের বেস লাইন, আমরা যাই বলি না বলো, এই হোমিওস্ট্যাসিস বেসিসে আমাদের পারফরমেন্স আছে, আমরা এখানে ট্রেনিং লোডটাকে দিলাম। যখনই তোমাকে একটা অতিরিক্ত চাপ দেব, তোমার মধ্যে কি হবে, ধীরে ধীরে তোমার মধ্যে ক্লান্তি আসবে, ফ্যাটিক আসবে, তোমার মধ্যে পারফরমেন্স ডিক্রিজ হবে, তুমি ফ্যাটিক হলে তো আর তুমি সেই কাজটা করতে পারবে না, পারফরমেন্স ডিক্রিজ হলো। এই যখনই তোমার পারফরমেন্স নিচের দিকে নামছে, ডিক্রিজ হলো, আমি তোমাকে পর্যাপ্ত রেস্ট দিলাম, ট্রেনিং কিছুটা রেস্ট দিলাম, রিকভারি করছো, রিকভারি করতে 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 যেই রিকভারি পেলে তোমার বডি ওটা অ্যাডাপ্ট করছে, অ্যাডাপ্ট করতে করতে আবার তোমার পারফরমেন্স ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হয়ে তোমার বেস লাইনে পৌঁছে গেল। এখন বেস লাইন থেকে আবার কি হচ্ছে, এই যে লোড আমি দিয়েছিলাম, এখানে ট্রেনিং লোড দিয়েছিলাম, ট্রেনিং লোড দিয়ে সঠিক অ্যাডাপ্টেশন দিয়েছি, দেওয়ার পরে কি হবে, পারফরমেন্স এই যে আবার বৃদ্ধি পেল। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে বোঝার জন্য আমাদেরকে কতগুলো ফেজ আছে যে অ্যাডাপ্টেশন প্রসেস। ফার্স্ট দেখো লোড অ্যাপ্লিকেশন। লোড অ্যাপ্লিকেশন মিন্স আমি এখানে সাবজেক্টকে লোড দেবো, কি ধরনের লোড দেবো, এক্সটার্নাল স্ট্রেস বা এক্সটার্নাল লোড দেবো। কি হবে, ট্রেনিং ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এগুলোর বেস করেই তো ট্রেনিং দেবো। এর ফলে কি হবে, শরীরের ভিতর একটা শারীরিক একটা চাপ আমি প্রয়োগ করলাম, করার ফলে যখনই তোমাকে আমি প্রয়োগ করলাম, চলো 100 মিটার দৌড়াও, 200 মিটার দৌড়াও, চলো 1 কেজি 50 কেজি ওয়েট তোলো, এই যে লোড তোমাকে দিলাম, দেওয়ার ফলে তোমার শরীরের ভিতরে একটা ইমিডিয়েট রেসপন্স তৈরি হবে। ফেজগুলোকে ভালো করে বোঝো। 1 নম্বর ফেজ, লোড দিলাম, দেওয়ার সাথে সাথে তোমার শরীরের ভিতরে কি হবে, একটা ইমিডিয়েট রেসপন্স আসবে। কি রেসপন্স আসবে, তোমার মধ্যে একটা মেকানিক্যাল এবং নিউরোমাসকুলার স্ট্রেন তৈরি হবে, এবং মেটাবলিক কিছু ডিস্টারবেন্স তোমার শরীরের ভিতর তৈরি হবে।
তৈরি হওয়ার ফলে কি হবে, 3 নম্বরে আসবে ফ্যাটিক, তোমার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে, হ্যাঁ, তোমার যে কার্যক্ষমতা সেটা হ্রাস পাবে, এবং তোমার মধ্যে যে দেখো এনার্জি কমে যাবে, হ্যাঁ, মাসেল মাইক্রো ড্যামেজ হবে, টেম্পোরারি তোমাকে ডিক্রিমেন্ট, টেম্পোরারি তোমার পারফরমেন্স ডিক্রিজ করে দেবে। তাহলে এই সমস্তগুলো যখনই ফ্যাটিক আসবে এগুলো হবে। এবার এর পরে কি হবে, তোমাকে রিকভারি ফেজ দিতে হবে, অর্থাৎ তোমাকে পুনরুদ্ধারের সময় দিতে হবে। যেই তোমাকে রিকভারি দেবো সেই কি করবে, প্রপার রেস্ট দেবো, সঠিক নিউট্রিশন দেবো, স্লিপ দেবো, রিস্টোর করবে হোমিওস্ট্যাসিস। তোমার যে হোমিওস্ট্যাসিস থেকে তোমার যে বডি যেটা ডিক্রিজ হয়েছিল তোমাকে রিকভারি দিলাম সেই হোমোস্ট্যাটিসে তুমি ফিরে আসার জন্য। তার ফলে কি হবে, এর মধ্যে এটিপিসি স্টোর করবে যেগুলো ক্ষয় হয়ে গেছিল, গ্লাইকোলাইজেন, এনজাইম, হরমোন, এগুলোকে পুনরায় রিপেয়ার করবে। যেই রিকভারি ফেজ পেলে, রিকভারি হয়ে গেল, সাথে সাথেই তৈরি হলো কি সুপার কম্পেনসেশন, এই যে ফেজটা সুপার কম্পেনসেশন ফেজ যেই হলো, তখন কি হবে, পারফরমেন্স বেসলাইন ইফ রিকভারি কারেক্ট, পারফরমেন্স গ্রেটার দেন মানে ইনক্রিজ হবে। এই যে পারফরমেন্স তোমার এটা বেসলাইন ছিল, ওই বেসলাইন থেকে পারফরমেন্স ইনক্রিজ হলো, কিসের জন্য হলো, পর্যাপ্ত রিকভারি রেস্ট করার ফলে তোমার পারফরমেন্স ইনক্রিজ হলো। এবং ইনক্রিজ হওয়ার সাথে সাথে যদি এই রিকভারি ফেজ সঠিক না হতো, এই বেসলাইন কিন্তু আবার নিচে নেমে যেত পারফরমেন্স, মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো লেখা আছে ইফ রিকভারি ইজ কারেক্ট, তাহলে বুঝো, তাহলে রিকভারি কি করছে, যদি আমরা সঠিক রিকভারি দিই তবেই সুপার কম্পেনসেশনে পৌঁছাবো, আদারওয়াইজ কিন্তু নট। আর একটা দেখো, এরপর আসছে কি অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মিন্স এই যে দীর্ঘ যে লোডটাকে দিলাম আমরা, যে লোডটাকে দেওয়ার ফলে আমাদের শরীরের ভিতর যে চেঞ্জেস গুলো এসেছিল, আমাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস ঘটবে যদি আমরা এটাকে ডিউরিং উইক বা মান্থ দীর্ঘদিন ধরে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের শরীরের ভিতরে এটা পার্মানেন্টলি এটা একটা চেঞ্জ আসবে, পার্মানেন্টলি নট পার্মানেন্টলি বাট একটা শেডিং, এই যে মাসেল হাইপারট্রফি বলি না কেন, যাই বলি না কেন, বা মাসেল পাওয়ার বলি না কেন, মাসেল মাস বলি না কেন, সেগুলো কিন্তু ডেভেলপ হবে। এখন এই জন্য এখন লেখা আছে রিপিটেড লোড, রিপিটেডলি সেই কাজটাকে করছি, তাহলে কি হবে, রিপিটেডলি সুপার কম্পেনসেশন তৈরি হবে। এখানে দেখো এই যে ছকটা দেখো, লোড দিলাম, পারফরমেন্স ডাউন হলো, রিকভারি দিলাম, অ্যাডাপ্টেশন তৈরি হলো। অ্যাডাপ্টেশন তৈরি মানে এই বেসলাইন থেকে দেখো অ্যাডাপ্টেশন তৈরি হলো, নিউ বেসলাইন আমার তৈরি হয়ে গেল, নিউ বেসলাইনের পর আবার লোড দিলাম, আবার পারফরমেন্স ডিক্রিজ হলো, আবার রিকভারি দিলাম, আবার কিন্তু পারফরমেন্স ডেভেলপ, আবার দেখো নতুন অ্যাডাপ্টেশন, দেখো নতুন বেসলাইন তৈরি হলো। পারফরমেন্সের প্রথমে ছিল এটা 1 নম্বর, তারপর দেখো পারফরমেন্সের বেসলাইন দেখো 2 নম্বর, তারপর দেখো পারফরমেন্সের বেসলাইন 3 নম্বর, দেখো ধীরে 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 কিভাবে ইনক্রিজটা হলো। তাহলে এই জন্য বলছে স্টেবল ফর লং চেঞ্জেস। তাহলে এক্সাম্পল দেখো, VO2 ম্যাক্স ম্যাক্সিমাম ইনক্রিজ করবে, মাসেল হাইপারট্রফি, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন, মেন্টাল টাফনেস। যদি অ্যাডাপ্টেশন দিই তাহলে কি কি ইমপ্রুভমেন্ট হচ্ছে দেখো, VO2 ম্যাক্স ইমপ্রুভ হচ্ছে, এই যে গ্রেটার দ্যান, এখানে অ্যারো সিম্বল উপর দিকে সিম্বল তীর চিহ্ন মানে কি ইনক্রিজ, VO2 ম্যাক্স ইনক্রিজ হচ্ছে, মাসেল হাইপারট্রফি হচ্ছে, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন ডেভেলপ হচ্ছে, মেন্টাল টাফনেস ডেভেলপ হচ্ছে। তাহলে এই সমস্ত কাজগুলো যদি সঠিক অ্যাডাপ্টেশন পায় সেগুলো কিন্তু ডেভেলপ হবে। ইন কেস ম্যাল অ্যাডাপ্টেশন, যদি অ্যাডাপ্টেশন সঠিক না হয় কি হবে, এক্সেসিভ লোড উইদাউট রিকভারি, রিকভারি মিন্স অ্যাডাপ্টেশন পাচ্ছে না, তাহলে কি হবে, ওভার ট্রেনিং তৈরি হবে, ইনজুরি হবে, বার্ন আউট হবে। তাহলে যদি অ্যাডাপ্টেশন না পায়, এই অ্যাডাপ্টেশন যদি সঠিকভাবে এখানে না হয়, পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে এবং আমাদের মধ্যে একটা ইনজুরি চলে আসবে। তাহলে বোঝা গেল এই অ্যাডাপ্টেশন প্রসেসটা, লোড আর অ্যাডাপ্টেশন প্রসেস কি বোঝা গেছে? বলো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ইয়েস স্যার। ওকে, এইবার আমরা যেটা আরেকটা আমাদের সিলেবাসে ছিল, মিনস অফ অ্যাপ্লাইং লোড। মিনস মানে মিডিয়াম লোড কিভাবে দেওয়া হয়, একজন অ্যাথলেটের উপর কিভাবে দেওয়া হয়, বিভিন্ন ভাবে দেওয়া হয়। স্যার হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, হুম। বলছিলাম একটা কথা বলছিলেন না তখন, যে ট্রেনিং লোড আর ওভারলোড, যে ট্রেনিং লোড খারাপ কিন্তু ওভারলোড ভালো, ট্রেনিং তখন লোড খারাপ কি বলছিলেন। বলিনি, ওভার ট্রেনিং তো বলেছি, ওভার স্যার, ট্রেনিং, নট এ ট্রেনিং লোড, ওভার সরি, ট্রেনিং। ওভার ট্রেনিং আর হ্যাঁ, ওভার ট্রেনিং আর ট্রেনিং লোড, তো স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তুমি এই যে যে এখন আমার সাথে ক্লাসে করছো, এটা হচ্ছে তোমার কাছে লোড। এখন আমরা এই যে যেটাকে বলছি ট্রেনিং লোড কোনটা, ধরো একজন খেলোয়াড়কে তুমি তৈরি পারফরমেন্স ডেভেলপ করার জন্য তুমি তাকে বিভিন্ন প্রকার ট্রেন, সকালে দৌড় করাচ্ছ, মাঠে ছোটাচ্ছ, দুপাক দৌড়াচ্ছ, চলো এই ডিলটাকে হাত থেকে পেছনে নিয়ে এটাকে করো, এই সমস্তগুলো কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করছো, তাই তো? তাহলে যখনই সেটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করছো, তখনই তার আগে কি হবে,
কার কাজের জন্য তৈরি করছো? খেলোয়াড় তৈরি করার জন্য। তাহলে স্পোর্টস ট্রেনিং, ট্রেনিং মিন্স তাকে উপযুক্ত করে তুলছি, কাজের জন্য তুলছি, কাদেরকে তুলছি? স্পোর্টস পার্সনদের তুলছি। এটা হলো তোমাদের ট্রেনিং, যে নির্দিষ্ট কোনো কাজের জন্য তৈরি করলাম। ওভার ট্রেনিং কখন আর ওভারলোড কখন? ওভারলোড হচ্ছে তখন তোমার যা বিহন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি, এই যে ধরো 10 কেজি আমার ক্যাপাবিলিটি ক্ষমতা, 10 কেজিতে যদি আমি দীর্ঘদিন প্র্যাকটিস করি, আমাকে তো মূল স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্য হচ্ছে পারফরমেন্সকে ডেভেলপ করা, আমার ক্যাপাসিটি 10 কেজি থেকে বাড়িয়ে 20 কেজিতে পৌঁছানো। এটাই স্পোর্টস ট্রেনিং এর মূল কাজ, একদম উপযুক্তভাবে আমাকে তৈরি করা। এখন এই 10 কেজি থেকে আমাকে 20 কেজি যদি বাড়াতে চাই, তাহলে আমি কি ডেলি কি 10 কেজি নিয়ে যদি আমি ট্রেনিং করি কি আমার পারফরমেন্স ডেভেলপ হবে? কখনো সম্ভব না। আমাকে কি করতে হবে? ডে বাই ডে 10 কেজি থেকে হয়তো 10 কেজি 500, তারপরে 11 কেজি, তারপরে 11 কেজি 500, তারপরে 12 কেজি 500, মানে ধীরে 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 এই স্টেয়ার মেথডকে ফলো করে আমাদের পারফরমেন্সের জন্য সেই 20 কেজিতে পৌঁছাতে হবে। এই জন্য ট্রেনিং কি বলছে, যে স্পোর্টস ট্রেনিং ইজ এ লং টার্ম প্রসেস, দীর্ঘদিন একটা ট্রেনিং এর ফলে কাউকে উপযুক্ত করে তোলা হয়। আর ওভার ট্রেনিং কখন? ওভার ট্রেনিং কেন খারাপ? এই ওভার ট্রেনিং, আচ্ছা এইটাকে একটু বলে নি, এই ওভারলোড, এই যে তাহলে এই যে 10 কেজি আমার ক্যাপাসিটি ছিল, 10 কেজি থেকে আমি 10 কেজি 500 বাড়াচ্ছি, এটা কি আমার কাছে ওভারলোড? তো তাহলে এই ওভারলোডটা কেন আমার ক্ষেত্রে ভালো? কারণ আমার ক্যাপাবিলিটিটাকে বাড়ছে, আমার ক্যাপাবিলিটিটাকে বাড়াচ্ছি, এটাকে ভালোর জন্য বাড়াচ্ছি। এবং এটাকে কখন ভালো? যখন আমি সঠিক এই যে 10 কেজি 500 আমার বডিটা যতক্ষণ না অ্যাডাপ্টেশন পর্যন্ত, যদি অ্যাডাপ্টেশনের জন্য পর্যাপ্ত রেস্ট দিই তাহলেই ভালো। যদি আমি না দিই, যদি আমি আজকে 10 কেজি দিলাম, হঠাৎ করে কালকে আমি বললাম চলো 20 কেজি নিয়ে প্র্যাকটিস করো, তখন সেটা আমার কাছে কি হবে? তখন সেটা আমার কাছে ওভার ট্রেনিং এর পরিণত হবে। সেই ওভার ট্রেনিং কি করবে? আমার পারফরমেন্স তো উন্নতি করবেই না, বরং যে কোনো সময় আমার চোট আঘাত ইনজুরি এবং আমাদের মধ্যে একটা ফ্যাটিকনেস তৈরি করবে। সেটাই হচ্ছে ওভার ট্রেনিং। ওভার ট্রেনিং আমাদের কি করে? পারফরমেন্সকে ডিক্রিজ করে। ওভারলোড কি করে? ওভারলোড তার যে প্রিন্সিপাল গুলো আছে, আমাদের যা বিয়ন্ড ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে বাড়াতে সাহায্য করে। ক্লিয়ার? আরো বলতে হবে? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ। এইবার এই যে আমরা বলছিলাম যে মিনস মিডিয়াম অ্যাপ্লাইং অফ লোড, লোড কিভাবে দেওয়া হয়? লোড মূলত দেওয়া হয় ওই যে লোডের যে কম্পোনেন্ট গুলো আমরা বলছিলাম, ইন্টেন্সিটি, ভলিউম, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন। এখন সেই কম্পোনেন্ট গুলোকে আরেকটু যদি আমরা একটু একগোছালো একটা জায়গায় করি, সেখানে আমরা দুভাবে, অনেকভাবে দিতে পারি। এক হচ্ছে অ্যারোবিক ট্রেনিং দিতে পারি। অ্যারোবিক মিনস, সেখানে অ্যারোবিক মানে কি? উইদাউট অক্সিজেনের সাফিসিয়েন্ট নিয়ে যখন কোনো কাজ, ধরো কন্টিনিউয়াস রানিং, সাইকেলিং, সুইমিং, লং ইন্টারভাল ট্রেনিং, এইভাবে আমরা দিতে পারি। আর একটা ট্রেনিং দিতে পারি কি? অ্যানারোবিক ভাবে দিতে পারি, যেমন শর্ট স্প্রিন্ট, ইন্টারভাল, রিপিটেড স্প্রিন্ট ইত্যাদি। তাহলে তো গেল অ্যারোবিক অ্যানারোবিক। এরপর যদি আমরা কোনো স্ট্রেংথ ডেভেলপ করার জন্য দিই, সেগুলো কি করবো? ডাম্বেল, বারবেল, হ্যাঁ, বিভিন্ন প্রকার মেশিন, বডি ওয়েট, রেজিস্ট্যান্ট ব্যান্ডস ইত্যাদিতে করতে পারি। আবার পাওয়ার ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন প্রকার প্লায়োমেট্রিক এক্সারসাইজ দিতে পারি, বালিস্টিক থ্রো দিতে পারি, জাম্প ট্রেনিং করতে পারি। আবার স্পিড এজিলিটি যদি করতে চাই, বিভিন্ন প্রকার ড্রিল দিতে পারি, রেজিস্টার স্প্রিন্ট ড্রিল, ল্যাডার স্লিড, ল্যাডার, চেঞ্জ অফ ডাইরেকশন ড্রিল ইত্যাদি দিতে পারি। এগুলো জাস্ট আমরা কিভাবে একজন অ্যাথলিটকে ট্রেনিং গুলোকে দেবো তার একটা মাধ্যম বলেছে। আর হচ্ছে কি টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল লোড দিতে পারি, হ্যাঁ। আর কি হচ্ছে কম্বাইন বা কারেন্ট লোড আমরা দিতে পারি, যে বিভিন্ন প্রকার যে ট্রেনিং সাইকেল আছে, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং দিতে পারি, মিক্স সেশন ট্রেনিং দিতে পারি। এইগুলো হচ্ছে কি ট্রেনিং এর মেথড ঠিক না, মেথড আমরা পরেরটা আসবো। এগুলো হচ্ছে ট্রেনিং এর প্রসেস, কিভাবে আমরা একজন অ্যাথলিটকে ট্রেনিংটাকে দেবো। আর এর সাথেই আছে মিনস আর মেথড। এখন কোন কোন মেথডকে এক্সিকিউট করে ট্রেনিং লোড দেওয়া হয়, সেই মেথড গুলোর মধ্যে দেখো, এক নম্বর আছে কন্টিনিউয়াস মেথড, অবিচ্ছিন্ন পদ্ধতি। কন্টিনিউয়াস মেথড মানে কি? যখন দীর্ঘক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ করবে। এগুলো মূলত কোন ধরনের কাজের জন্য হয়? দেখো, এক্সারসাইজ পারফর্ম ফর এ লং ডিউরেশন উইদাউট রেস্ট। তার মানে কি? এখানে কিন্তু উইদাউট রেস্ট, কন্টিনিউয়াস মেথডে কোনো প্রকার রেস্ট থাকছে না। তাহলে এখানে কি লং ডিউরেশন, তাহলে এখানে ভলিউম কি হচ্ছে? বেশি হচ্ছে, গ্রেটার দেন। ভলিউম যদি কন্টিনিউয়াস মেথডে বেশি হয়, তাহলে ইন্টেন্সিটি কি হবে? কম হবে না? তাহলে ভলিউম গ্রেটার দেন ইন্টেন্সিটি। সেই জন্য এই যে ভলিউম যখনই বেশি, কোন ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে ভলিউম বেশি হয়? মূলত অ্যারোবিক টাইপ অ্যাক্টিভিটি। তাহলে অ্যারোবিক টাইপ, তার মানে এর ফিচার্স কি হবে? ইমপ্রুভ অ্যারোবিক এন্ডুরেন্স, ভিউ টু ম্যাক্স ইত্যাদি।
এক্সাম্পল কি লং ডিস্টেন্স রানিং, সাইকেলিং, সুইমিং ইত্যাদি। আবার ইন্টারভাল মেথড, ইন্টারভাল মানে কি, ঠিক ইন্টারভাল দুটো সময়ের মাঝে ইন্টারভাল মানে বিরতি। এখানে দেখো কি বলেছে, অল্টারনেটিভ ফেজ অফ ওয়ার্ক অ্যান্ড রেস্ট বাট ইনকমপ্লিট রিকভারি। ইনকমপ্লিট রিকভারি মানে আমি বারবার ছাত্রদের একটা উদাহরণ দিই, যে সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাই, একটা 3 ঘন্টা সিনেমার মাঝে হঠাৎ করে ইন্টারভাল বলে লেখা চলে আসে, আমরা সেই টাইমে বাইরে যাই রিফ্রেশ হয়ে, এসে আবার দেখলাম যখন সিনেমা হলে ঢুকি দেখি হলের শো শুরু হয়ে গেছে। তাহলে কি তুমি আসলে শুরু হয়ে গেল, তার মানে কি তুমি কমপ্লিট যে সময়টা তোমার দরকার ছিল সেই সময়টা তুমি পেলে না। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ইন্টারভাল মেথড হচ্ছে আমি তোমাকে রেস্ট দেব। একটা কাজ ধরো আমাকে এই জায়গা থেকে আমাকে এখানে পৌঁছাতে হবে, কন্টিনিউয়াসে কি করেছিলাম, ভাই তুমি একবারে পৌঁছাও, তোমার জন্য আমি কোনো রেস্ট পেতে দেবো না। ইন্টারভালে কি বললাম, না তুমি এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে কতক্ষণ যাবে, আমি যতক্ষণ বলবো। তোমাকে একটা ইনকমপ্লিট, তুমি যতক্ষণ চাইছো ততক্ষণ তুমি চাইলে হবে না, আমি যতক্ষণ বলবো ততক্ষণই তুমি এখানে দাঁড়িয়ে থাকো। সেটাকে এই যে দাঁড়িয়ে থাকো, এই যে সময়টা সেটা হচ্ছে ইনকমপ্লিট, মানে তুমি এইটা এই পর্যন্ত স্ট্রেস বা এই পর্যন্ত আসতে তোমার যে পরিমাণ শরীরে চাপ অনুভূতি হলো, সেইটাকে রিকভারি করতে, অর্থাৎ এই অবস্থা থেকে যেটা শুরু করেছিলে, সেই শুরু করতে অবস্থায় যে অবস্থায় তোমার ফিজিওলজিক্যাল শরীরের ক্যাপাবিলিটিস ছিল, সেই পর্যন্ত সময় কিন্তু আমি তোমাকে দেব না, কিছুটা দেবো, অল্প একটু রেস্ট নাও, আবার শুরু করো। তখন আমরা তাকে বলবো ইন্টারভাল মেথড। এই জন্য বলছে কাজ অসম্পূর্ণ বিশ্রামের মধ্যে পালাও। এগুলো কি করে, ডেভেলপ করবে বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ক্যাপাসিটি অ্যান্ড স্পিড রিকভারি। দেখো এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আছে, সেই মতো করে লেখা আছে। দেখো এই যে কন্টিনিউয়াস মেথড কি ডেভেলপ করে, হ্যাঁ ইন্টারভাল মেথড কি ডেভেলপ করে, কোন কোন ইভেন্টের ক্ষেত্রে এটা কাজে লাগে, প্রত্যেকগুলো কিন্তু সব এমসিকিউ ওরিয়েন্টেড নোট তৈরি করা, ভালো করে দেখবে এই জায়গাগুলো। তাহলে মূলত দেখো অ্যারোবিক করছে, অ্যানারোবিকও করছে। এক্সাম্পল যদি আমরা কি 400 মিটার রান, হ্যাঁ মূলত 1 থেকে 2 মিনিট আমরা এই 400 মিটার যদি 10 বার রিপিটেশন করি, সেখানে 1 থেকে 2 মিনিট হচ্ছে রেস্ট দিলাম, ইনকমপ্লিট রিকভারি, সেটা হচ্ছে ইন্টারভাল মেথড। খুব মজার বিষয় এবার আসবো, এইবার আসবো আমরা রিপিটেশন মেথড, পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি বলছে রিপিটেডলি সেই কাজটা করছে, মানে এই জায়গা থেকে যে এখানে পড়ছিলাম, এই জায়গাতে পৌঁছানোর মাঝে আমি তোমাকে এখানে একটা বিশ্রাম দিয়েছিলাম, রেস্ট দিয়েছিলাম। এই রেস্টটা কেমন দেবো, এখন তুমি এখান থেকে একটু পৌঁছালে, পৌঁছে এখানে দাঁড়ালে, দাঁড়িয়ে তুমি এখানে অবস্থায় যে অবস্থায় তুমি শুরু করেছিলে, এখানে যদি ধরো 10 থেকে তুমি শুরু করেছিলে, তোমার হার্ট রেট সিম্পল আমি বলছি, বা 60 থেকে ধরো তোমার হার্ট রেট শুরু করেছিলে, এখানে এসে দেখালো তুমি যখন এখানে আসলে তোমার হার্ট রেট দেখালো 120 হলো। ক্লিয়ার? এখন আমি এখান থেকে আবার এখানে তোমাকে যেতে হবে, এই জায়গার জন্য তোমার যতক্ষণ না 60তে আসে, 60তে আসা মানে কি কমপ্লিট রিকভারি, যতক্ষণ না আসে ততক্ষণ আমি তোমাকে রিকভারি দেবো। এখানে কি বলছে দেখো, হাই ইন্টেন্সিটি, খুব ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে কাজ করবো এখানে, কিন্তু ওয়ার্ক রিপিটেড উইথ ফুল রিকভারি, ওয়ার্ক করবো রিপিটেডলি বাট ফুল রিকভারি, যে অবস্থায় পূর্বের অবস্থায় শুরু করেছিলে সেই পূর্বের অবস্থায় যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তাকে রিপিটেড রিকভারি পিরিয়ড দেব, সেটাকে আমরা কি বলবো, রিপিটেশন মেথড। তাহলে রিপিটেশন মেথডে কি হচ্ছে, ইন্টেন্সিটি কি থাকছে, ইন্টেন্সিটি হচ্ছে খুব হাই, ইন্টেন্সিটি যদি হাই হয় তাহলে কি হবে, ভলিউম কি হবে, অলওয়েজ কম, কারণ দুজনের মধ্যে সম্পর্ক ভালো না। ইন্টেন্সিটি বেশি হলে ভলিউম কম হবে, ইন্টেন্সিটি কম হলে ভলিউম বেশি হবে। এর ফিচার কি, ইনক্রিজ, হাই ইন্টেন্সিটি কি করবে, স্পিড ডেভেলপ করবে, পাওয়ার ডেভেলপ করবে, অ্যানারোবিক ক্যাপাসিটি ডেভেলপ করবে। তাহলে কোন মেথডে পরীক্ষায় আসতে পারে, হুইচ মেথড ক্যান বি ডেভেলপ অ্যানারোবিক ক্যাপাসিটি, উত্তর রিপিটেশন মেথড। আর এক্সাম্পল কি 100 মিটার স্প্রিন্ট, হ্যাঁ 100 মিটার স্প্রিন্টকে আমরা যখন ট্রেনিং করবো তাহলে 6 বার রিপিটেট করতে হবে, ফ্রিকোয়েন্সি কত 6 বার, এবং এই প্রত্যেকটা 6 বারের মধ্যে প্রত্যেকটা রিপিটেশনের মাঝে 5 থেকে 6 মিনিট রেস্ট, মানে 5 থেকে 6 মিনিট, এটা জাস্ট ফর অ্যাজাম্পশন। এটাকে তোমাকে রিকভারি করতে কতটা সময় লাগছে, 100 মিটার ফার্স্ট যখন শুরু করেছিলে তখন তোমার নর্মাল হার্ট রেট কত ছিল, যখন শুরু করেছিলে সেই শুরু করার একবার ওয়ার্ক করলে, করার পর সেই অবস্থায় ফিরে আসতে তোমার কতক্ষণ সময় লাগছে, সেটাকে আমরা বলছি কমপ্লিট রিকভারি, ফুল রিকভারি। তাহলে পার্থক্যটা দেখো, ফার্স্ট যে মেথডটা ছিল ওইগুলোকে ভালো করে বোঝো, কন্টিনিউয়াস, কোনো রিকভারি পিরিয়ড নেই, হ্যাঁ কোনো রেস্ট নেই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যে কাজ করতে হবে সেই কাজটা তোমাকে করে যেতে হবে, হ্যাঁ। আবার ইন্টারভাল মেথডে কি বলছে, না তোমাকে আমি বিরতি দেব, কিন্তু আমি তোমার যতটা দরকার আমি তোমাকে ততটা দিতে পারবো না, আমি আমার মতো করে দেব, সেটা হচ্ছে ইন্টারভাল। আর রিপিটেশন মেথড বলছে না, তুমি যে অবস্থায় শুরু করেছিলে সেই অবস্থায় তুমি শুরু করো, তার মানে কি এখানে ইন্টেন্সিটি লেভেলটা কিন্তু বাড়ছে। ক্লিয়ার?
এইবার আসি আমাদের যেটা আরেকটা সার্কিট ট্রেনিং, তোমরা সবাই পরিচিত সার্কিট। সার্কিট মানে কি একটা চক্রাকার প্রশিক্ষণ, ধরো কতগুলো স্টেশন, এরকম একটা 1, এরকম একটা 2, এরকম একটা 3, এরকম একটা 4, এরকম একটা 5, এরকম একটা 6, ভালো ভালো, এরকম একটা চক্রাকার ট্রেনিং সাইকেল থাকবে, যেখানে কি থাকবে, এই প্রত্যেকটা স্টেশনের মধ্যে কি থাকবে, প্রত্যেকটা এরকম চক্রাকারে ঘুরতে থাকবে, এবং প্রত্যেকটা স্টেশনের মধ্যে কি হয়, এটা ধরো 1 নম্বর স্টেশন, এটা ধরো 2 নম্বর স্টেশন, এটা 3 নম্বর স্টেশন, এটা 4 নম্বর স্টেশন, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এবং এই প্রত্যেকটা স্টেশনে এক একটা করে ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ থাকবে। এবং এর মূল কথা হচ্ছে এই 1 নম্বর স্টেশনে যে মাসেলস এর এক্সারসাইজ করবে, ঠিক 2 নম্বর স্টেশনে গিয়ে কিন্তু তার অপোজিট মাসেল বা সেই সিমিলার মাসেলের এক্সারসাইজ কিন্তু করা যাবে না। কি সার্কিট ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। এখন এই হচ্ছে সার্কিট ট্রেনিং, মূলত 8 থেকে 10টা স্টেশন থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ থাকতে পারে। এর সুবিধা কি, এর সুবিধা হচ্ছে এট এ টাইম কিন্তু অনেকগুলো অ্যাথলিট একসাথে কিন্তু এই ট্রেনিং প্রশিক্ষণ করতে পারে, এটাই হচ্ছে সার্কিট ট্রেনিং। আর একটা হচ্ছে কি ফার্টলেক ট্রেনিং, যদিও এগুলো আমরা পরে ডিটেলস আরো পড়বো, কে এস্টাবলিশ করেছে ইত্যাদি বিষয়গুলো, এখন যে সংক্ষেপে এখানে সিলেবাসে আছে তাই আমরা বলে দিচ্ছি। ফার্টলেক ট্রেনিং মানে কি স্পিড পেলে, যেখানে হচ্ছে কি একটা যেখানে একটা কম্বিনেশন থাকবে, কখনো হাঁটা, কখনো দৌড়ানো, কখনো লাফানো ইত্যাদি, এমন একটা জায়গা, মানে এমন একটা ডিস্টেন্স যেখানে ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটি, ধরো কখনো সমতল রাস্তা, কখনো উঁচু উঁচু রাস্তা, কখনো পাহাড়ি রাস্তা, কখনো ধীর গতিতে দৌড় হবে, কখনো উপর থেকে নিচে নামছে, এরকম ভাবে এই যে লং টাইম, মানে ডিউরেশন কি হবে, ভ্যারাইটিস, এই যে ইন্টেন্সিটি তোমার হচ্ছে ভ্যারি করছে, ইন্টেন্সিটি কখনো বেশি হবে, কখনো কম হবে, কিন্তু ডিউরেশন কি হবে সেখানে বেশি। তাহলে এর ফলে কি হবে, আমাদের দুটো ক্যাপাবিলিটি ডেভেলপ হবে, একটা হচ্ছে স্পিড এন্ডুরেন্সও ডেভেলপ হবে, অ্যারোবিক ক্যাপাবিলিটি ডেভেলপ হবে, অ্যানারোবিকও হবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ফার্টলেক ট্রেনিং এর মাধ্যমে। আর একটা আছে ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং। এটা ওয়েট ট্রেনিং মানে কি, তোমরা সবাই জানো, এই ওয়েট ট্রেনিং এর ফলে দীর্ঘদিনে করার ফলে আমাদের কি হয়, মাসেল হাইপারট্রফি হয়, স্ট্রেংথ বৃদ্ধি পায়, পাওয়ার ডেভেলপমেন্ট হয়, স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেড লিফট ইত্যাদি। আর একটা আছে কি প্লায়োমেট্রিক, তোমরা সবাই জানো এটা জাম্পিং এক্সারসাইজ, যেখানে এক্সপ্লোসিভ বা পাওয়ার ডেভেলপ করে, হ্যাঁ, ইনক্রিজ করে পাওয়ার এজিলিটি এবং নিউরোমাস্কুলার এফিসিয়েন্সি, যেমন জাম্প স্কোয়াড, বাউন্ডিং, বক্স জাম্প ইত্যাদি। প্লায়োমেট্রিক কি করে, মূলত এক্সপ্লোসিভ পাওয়ার। আর আছে কি ক্রস ট্রেনিং। ক্রস ট্রেনিং মানে কি, সেখানে বিভিন্ন ভিন্ন ধর্মী অ্যাক্টিভিটি, ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটি সেখানে করানো হয়, এবং এই যে করানো হয় কেন, মূলত করানো হয় সেখানে ওভারঅল একটা ফিটনেসকে ধরে রাখার জন্য, এবং আমাদের মধ্যে যে ইনজুরি, সেই ইনজুরিকে রিকভারি করার জন্য মূলত এই ক্রস ট্রেনিং অনেক সময় করানো হয়। আর একটা আছে গুরুত্বপূর্ণ হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, HIIT। তোমরা অনেক সময় পরীক্ষায় কিন্তু শর্ট ফর্ম আসতে পারে HIIT। HIIT ফুল ফর্ম কি, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, দেখো এর সাথে হাই ইন্টেন্সিটি আছে, তাহলে ইন্টেন্সিটি লেভেলটা কি হবে, ম্যাক্সিমাম থাকবে। হ্যাঁ, আর কি করছে, ইনকমপ্লিট ইন্টেন্সিটি মানে কি, ইনকমপ্লিট রিকভারি থাকবে। মূলত স্পিড এন্ডুরেন্স ডেভেলপ করার জন্য এটাকে ব্যবহার করা হয়। আর একটা কি আছে, রেজিস্ট্যান্স ট্রেনিং। রেজিস্ট্যান্স ট্রেনিং মানে কি, বাধার বিরুদ্ধে কোনো কাজ করছো, তার মানে কি, হ্যাঁ, এটা প্ল্যান করা থাকবে আগে আগে থেকে, যেখানে হচ্ছে একটা ইন্টেন্সিটি এবং ভলিউমের উপর ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্স ট্রেনিংটাকে করা হয়। এর আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিনিয়ার পিরিয়ডাইজেশনের ক্ষেত্রে মূলত এটাকে আছে, আর একটা হচ্ছে আপ রুলিং পিরিয়ডাইজেশন, যেখানে লিনিয়ার পিরিয়ডাইজেশন মানে একটা সমান, যেখানে গ্র্যাজুয়ালি লোড দেওয়া হবে, ইন্টেন্সিটি হবে, ইন্টেন্সিটি যে ক্ষেত্রে বেশি হবে, ভলিউম সেক্ষেত্রে কম হবে। আবার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ এগুলোকে করা হয়, কখনো কখনো সময়ের সাথে সাথে, বা এগুলোকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে এই ট্রেনিংটাকে দেওয়া হয়, তাকে আমরা রেজিস্ট্যান্স ট্রেনিং বলবো। আর একটা হচ্ছে কমপ্লেক্স বা কন্ট্রাস্ট ট্রেনিং, যেটাকে, এটাও একটা না হেভি রেজিস্ট্যান্স ট্রেনিং, যেটাকে কি করছে, মূলত জাম্পিং বা বিভিন্ন প্রকার স্কোয়াড জাম্পের ক্ষেত্রে মূলত এটাকে করানো হয়, আর যেটার মধ্যে মূলত নিউরোমাস্কুলার পাওয়ার এই বা এক্সপ্লোসিভ পাওয়ার, অনেকটা এক্সপ্লোসিভ প্লায়োমেট্রিক এক্সারসাইজের মতো, এটাকে কমপ্লেক্স একটা ট্রেনিং, যেটাকে ডেভেলপ করা হয়। এছাড়া হচ্ছে ব্লক পিরিয়ডাইজেশন, আমরা পিরিয়ডাইজেশন হয় যদিও বলবো, সেখানে ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এই নামে পরিচিত। আর এটা হচ্ছে ট্যাপারিং, জানি না তোমরা এই শব্দটার সাথে পরিচয় কিনা। ট্যাপারিং মানে কি, ট্যাপারিং হচ্ছে একটা প্ল্যান, যেটা সেই প্ল্যান মাফিক যদি আমাদের পারফরমেন্সটাকে যদি আমরা ঠিক মতো না করি, তাহলে কি হবে, আমাদের কিন্তু পারফরমেন্স, আমাদের রিকভারি পিরিয়ড যদি ঠিক মতো না করি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স আর ডিক্রিজ হয়ে যাবে। এখন ট্যাপারিং নিয়ে আমরা একটু পরেই কথা বলবো।
তার আগে এই যে পারফরমেন্স আমরা যে দেব একজন অ্যাথলিটকে, এই মেথডগুলোকে ফলো করা, তাহলে কি তার ডেভেলপমেন্ট হয়ে যাবে, তার এবিলিটি পোস্ট পারফরমেন্সের লক্ষ্যে পৌঁছাতে পারবো? না, কিছু কিছু ফ্যাক্টর এর সাথে সাথে যুক্ত আছে। সেই ফ্যাক্টরগুলো কি? ইন্টেন্সিটি অফ লোড, লোডের ক্ষমতার উপর ডিপেন্ড করছে। যদি আমি হাই ইন্টেন্সিটি দিই তাহলে কি হবে, আমাদের মধ্যে কুইক ফ্যাটিক চলে আসবে, স্ট্রং অ্যাডাপ্টেশন চলে আসবে। যদি আমি হাই ইন্টেন্সিটি কাউকে ট্রেনিং দিই তাহলে কি ফ্যাটিক তো দ্রুত আসবে, এবং আমাদের মধ্যে কি হবে, যে অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেশন, সেই অ্যাডাপ্টেশন ক্ষমতাটা আমার অনেক বেশি শক্তিশালী তৈরি হবে। আবার যদি আমরা লো ইন্টেন্সিটি দিই তাহলে কি হবে, যদি ইন্টেন্সিটি কম দিই তাহলে লং টার্ম এন্ডুরেন্স ডেভেলপমেন্ট হবে। যদি আমি এন্ডুরেন্স ডেভেলপ করতে চাই তাহলে আমাদের ইন্টেন্সিটি কম দিতে হবে। ইন্টেন্সিটি কম হলেই কারণ ভলিউম বাড়ে। আবার ভলিউম অফ লোডের উপর ভিত্তি করে দেখো, ভলিউম হচ্ছে, এগুলো ভলিউম কি, যে কতক্ষণ ধরে আমি মোট কাজ করছি। তাহলে হাই ভলিউম যদি হয় তাহলে হাই ভলিউম দীর্ঘ সময় কাজ কি ডেভেলপ করবে, দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এন্ডুরেন্স ডেভেলপ করছে। লো ভলিউম যখনই হবে ইন্টেন্সিটি হাই হবে, ইন্টেন্সিটি হাই হলে কি হবে, স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার ডেভেলপ করবে। আর ডিউরেশনের উপর হলে কি হবে, লং ডিউরেশন মানে কি, ভলিউম বেশি, তার মানে কি অ্যারোবিক ক্যাপাবিলিটি ডেভেলপ করবে। শর্ট ডিউরেশন যখনই হবে তখন এক্সপ্লোসিভ এবিলিটি। আবার ফ্রিকুয়েন্সি মানে হাই ফ্রিকুয়েন্সি মানে কি, ফাস্টার অ্যাডাপ্টেশন। এইবার তাহলে এর ক্ষেত্রে একটা থাকে কি, যদি ফ্রিকুয়েন্সি খুব বেশি হয়, রিস্ক অফ ওভার ট্রেনিং। দেখো ফ্রিকুয়েন্সি তো ভালো, ট্রেনিং লোড কিন্তু ভালো, কখনো কখনো খারাপও হতে পারে। কখন খারাপ হতে পারে, ওভার ট্রেনিং হওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে, যদি হাই ফ্রিকুয়েন্সি হয়। ডেন্সিটি কি বলছে, যদি লো রিকভারি থাকে তাহলে হাই স্ট্রেস, আর প্রপার রিকভারি থাকলে কি হবে, ম্যাক্সিমাম অ্যাডাপ্টেশন তৈরি হবে আমাদের মধ্যে। আবার টাইপ অফ এক্সারসাইজের উপর বেশ করা হতে পারে। স্প্রিন্টারের ক্ষেত্রে মূলত স্পিড অ্যান্ড পাওয়ার ড্রিল করব, আর ম্যারাথন রানারের ক্ষেত্রে মূলত এন্ডুরেন্স ড্রিল। আর অ্যাথলেটিক ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের উপর নিউ অ্যাথলিটের ক্ষেত্রে লো টু মডারেট লোড দেওয়া হবে, কারণ তাদের শরীরে অ্যাডাপ্টেশন করার জন্য অবশ্যই জিরো থেকে শুরু করে ধীরে 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 বাড়াতে হয়, লো টু মডারেট। কিন্তু একজন এলিট অ্যাথলিট তাকে কি করব, সব সময় উচ্চতর লোড সহ্য করতে সে অ্যাডাপ্টেশন, তার বডি সেটাকে নিতে পারে, তাহলে হাই লোড দিতে হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক সময় প্রভাব বিস্তার করে, কারণ অনেক সময় নিউট্রিশন, স্লিপ, সাইকোলজিক্যাল স্ট্রেস বা ওয়েদার, টেম্পারেচার ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের সরাসরি ট্রেনিং পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে। আর রিকভারি মানে যদি সঠিকভাবে পুষ্টি না থাকে এবং সঠিকভাবে যদি সোসাইটিতে রিকগনিশন না পায় তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব হয় না। তাহলে এই হচ্ছে কতগুলো ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে। এখন এরপরে আরেকটা যেটা আছে, টাইপস অফ ট্রেনিং লোড। দেখো তোমরা সবাই জানো ট্রেনিং লোড, এই জায়গাটা দেখো মূলত আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল লোড, একটা হচ্ছে এক্সটার্নাল লোড। ইন্টারনাল লোড আমরা কখন বলবো, ইন্টারনাল লোড মূলত হয় হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে। এক্সটার্নাল লোডের ফ্যাক্টর কোনগুলো, এই যে আমি যে পরিমাণ ওয়ার্ক একজন অ্যাথলিট বা একজন খেলোয়াড় করছে, তাকে পল্লবী কিছু বলবে, হাত তুলেছো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করছিলাম যে ওই টেকনিক্যাল আর ট্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্সটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা বলে দিই তোমাকে আগে। টেকনিক, ধরো তুমি একটা গেম, যে স্কিল গুলো আছে, একটা ধরো ভলিবলের একটা স্কিলে আন্ডারআর্ম পাস, ক্লিয়ার? তাহলে এই আন্ডারআর্ম পাসটা তুমি কিভাবে করবে, আন্ডারআর্ম পাসটা করার জন্য তোমার হাতের মুভমেন্ট কি হবে, পায়ের মুভমেন্ট কি হবে, বডি পশ্চার কি হবে, এগুলো যখন প্রপার ভাবে শিখবে, তার যে প্রপার নলেজ সেটা হচ্ছে তোমার টেকনিক। প্র্যাকটিস কোনটা, প্র্যাকটিস হচ্ছে ডিউরিং ইউর গেম সিচুয়েশন, যখন সিচুয়েশনের উপর বেস করে কিভাবে ওটাকে পারফর্ম করছো, কিভাবে তুমি অন্যকে ট্যাকেল করছো, কিভাবে অন্যের সাথে কম্পিটিশন করে বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি তুমি প্ল্যান করে সেটাকে কোর্স খেলছো, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস। আর টেকনিক হচ্ছে যে স্কিলটা, পার্টিকুলার স্কিলটাকে কিভাবে করতে হবে, কেন হাতটা পেছনে যাবে, কেন বডি মুভমেন্ট এদিকে যাবে, কেন সেন্টার অফ গ্র্যাভিটি নিচে নামবে, ইত্যাদি বিষয়। স্যার তার মানে মানে প্র্যাকটিসটা হলো পরিস্থিতি অনুযায়ী করতে হবে, আর টেকনিক্যাল হলো মানে নলেজ, রুলস অনুযায়ী করতে হবে। রুলস না, টেকনিক্যাল হচ্ছে সায়েন্টিফিক নলেজ, টেকনিক হচ্ছে সায়েন্টিফিক নলেজ। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, লোড মূলত হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ট্রেনিং ইন্টারনাল লোড, একটা হচ্ছে এক্সটার্নাল লোড। এখন ইন্টারনাল লোড কোনগুলো, ইন্টারনাল লোড আমরা হচ্ছে আমাদের এক্সটার্নাল লোডের ফলে শরীরে যে যে চেঞ্জেস গুলো আসছে,
এক্সটার্নাল লোড কোনগুলো? এই যে আমি যে দৌড়াচ্ছি, যতটা কাজ করছি, কি পরিমাণ ইন্টেন্সিটি, কি পরিমাণ ভলিউম, হ্যাঁ, আমি যে কাজগুলোকে করছি, যে পরিমাণ দৌড়াচ্ছি, যে পরিমাণ ওয়ার্ক করছি, তার ফলে আমাদের শরীরে যে যে চেঞ্জেস গুলো আসছে, সেটাই হচ্ছে ইন্টারনাল লোড। এক্সটার্নাল লোড মূলত কারণ, এই কারণের জন্য দায়ীকে ইন্টারনাল লোড। এই যে আমার হার্ট রেট বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পেলো? আমার ঘাম হচ্ছে, কেন ঘাম হলো? আমার ফ্যাটিক এলো, কেন ফ্যাটিক হলো? আমার কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জোরে জোরে আমি হাঁপাচ্ছি, কেন? কি কারণ? কারণ হচ্ছে এক্সটার্নাল লোড। কারণ এক্সটার্নাল লোডে আমরা কি করেছি, সেখানে আমাকে ওয়ার্ক করিয়েছে, সেখানে আমাকে 180 বিটস পার মিনিটে দৌড় করিয়েছে, হ্যাঁ, আমাকে 10 বার রিপিটেডলি কাজ করেছে, আমাকে 600 মিটার ছুটিয়েছে, আমাকে 1 ঘন্টা দৌড় করিয়েছে। এই সমস্তগুলো কি এক্সটার্নাল লোড? যে এক্সটার্নাল লোড গুলো আমাকে বডির মধ্যে ইন্টারনাল এফেক্ট ফেলেছে, সেটাই হচ্ছে ইন্টারনাল, যে যে চেঞ্জেস গুলো আমার শরীরের ভিতরে এলো, সেটাই হলো ইন্টারনাল লোড। এছাড়াও আরো কিছু লোড আছে, আমরা এখানে পড়বো। দেখো এক্সটার্নাল লোড কি বলছো? টু অবজেক্ট ওয়ার্ক ডান, যেমন ওয়েট লিফটেড, ডিস্টেন্স রান, রিপিটেশন ইত্যাদি, যেমন 5 সেট স্কোর, এগুলো বলা আছে। ইন্টারনাল লোডের ফলে কি হচ্ছে, আমাদের এই যে দ্য সাইকোলজিক্যাল, এই সরি ফিজিওলজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল রেসপন্স টু এক্সটার্নাল লোড, এই যে যে ইন্টারনাল লোডের ফলে যে যে চেঞ্জেস গুলো আসলো, কি কি আসে, আমাদের হার্ট রেট, ল্যাকটেট, আরপি, রেট অফ রিকভারি, এক্সেশন, স্ট্রেস, এর ফলে যে ইন্টারনাল লোডের ফলে যে চেঞ্জেস গুলো আসে, সেটাই হচ্ছে ইন্টারনাল লোড। অ্যাকুরেট লোড কখন আমরা বলবো, এর বাইরেও আরো কিছু লোড যেগুলো আছে। অ্যাকুরেট লোড হচ্ছে একদম তাৎক্ষণিক লোড, শর্ট টার্ম ট্রেনিং লোড, উইদিন সেশন বা যখন ট্রেনিং চলছে সেই সপ্তাহের লোড, একদম তৎক্ষণাৎ যে এফেক্টটাকে আমি পাবো, সেটাকে আমরা বলবো অ্যাকুরেট লোড। ক্রনিক লোড কখন বলবো, যখন দীর্ঘমেয়াদী লোড, যখন সপ্তাহ থেকে মাস, দীর্ঘদিন ধরে আমরা জমে পড়ে আছি, সেই লোডটাকে, মানে একদম গোটা মাসের যে লোড, তাকে আমি বলবো ক্রনিক লোড। অপটিমাম লোড কখন বলবো? অপটিমাম লোড বলবো এমন একটা লোড যখন হচ্ছে কোনো প্রকার অ্যাডাপ্টেশন, হ্যাঁ, কিন্তু অ্যাডাপ্টেশন হয় কিন্তু একটু দেরিতে, কিন্তু যে অ্যাডাপ্টেশনের ফলে যে আমাদের শরীরের কিন্তু কোনো প্রকার ডিস্টারবেন্স, কোনো প্রকার হার্ম, কোনো প্রকার কিছু হয় না, তখন আমরা তাকে কি বলবো? অপটিমাম লোড। আবার ওভারলোড কখন বলবো? ওভারলোড হচ্ছে যেটা আমাদের যে বিয়ন্ড ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি থেকে যখন স্বাভাবিক ক্যাপাসিটি থেকে একটু বেশি হয়, তখন আমরা তাকে ওভারলোড বলবো। আন্ডারলোড কখন বলবো? যখন আমাদের যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে যখন কম হবে, তখন তাকে আমরা আন্ডারলোড বলবো। কম্পিটিটিভ লোড কখন বলবো? এটা খুব গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ লোড হচ্ছে যখন আমাদের মেন কম্পিটিশন চলবে, ডিউরিং ইওর মেন কম্পিটিশন, সেই কম্পিটিশনে ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাল যে সর্বোচ্চ যে তোমার যে ক্যাপাবিলিটি, তার যে যখন প্রয়োগ হবে, তখন তাকে আমরা বলবো কম্পিটিটিভ লোড। এই যে যখন মেন কোনো কম্পিটিশন, মূলত এটা মেন কম্পিটিশনে হয়, যে একজন অ্যাথলেটের মধ্যে সর্বোচ্চ যে ইন্টেন্সিটি, যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা কম্পিটিটিভ লোড বলবো। রিকভারি অ্যান্ড রেস্ট লোড কখন বলবো? যখন আমরা একটা কোনো একটা লোডকে রিকভারি করার জন্য, যখন কোনো হালকা হালকা ছোট ছোট ট্রেনিং সেশনে আমরা বা বিশ্রাম অবস্থায় যখন আমরা করি যে ধরনের কাজগুলো, তখন তাকে রিকভারি বা রেস্ট লোড আমরা বলবো। এছাড়াও এক্সটার্নাল যে লোডগুলো আছে, সেগুলোকে মূলত তার ধরনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো নর্মাল লোড, একটা হচ্ছে ওভারলোড, একটা হচ্ছে ক্রিস্ট লোড। নর্মাল লোড আমরা কখন বলবো? যখন O2 লেস দ্যান O2। O2 লেস দ্যান মানে আমার যে পরিমাণ অক্সিজেনের ডিমান্ড, আমার যে কাজ করতে গেলে তো আমাদের অক্সিজেন দরকার, বাইক চালাতে গেলে যেমন তেল দরকার, আমাদের তেমন দৌড়াতে গেলে, খেলতে গেলে, হাঁটতে গেলে, যাই করি না করি, অক্সিজেন দরকার। উইদাউট অক্সিজেন আমরা কাজ করতে পারবো না। তাহলে এই যে আমরা হাঁপাই কেন? আমরা যখন কাজ করি আমাদের কষ্টটা কখন হয়? ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন। তাহলে এই অক্সিজেনের ডিমান্ড, অক্সিজেনের চাহিদা, যখন আমার যা প্রয়োজন, আমার এতটা প্রয়োজন, সেই প্রয়োজনের থেকে আমার সাপ্লাই, আমার শরীর থেকে অনেক বেশি যখন সাপ্লাই দেবে, তখন তাকে আমরা নর্মাল লোড বলবো। এখন এই নর্মাল লোড কখন করা হবে? নর্মাল লোড মূলত ডেইলি রুটিন ট্রেনিং এ করানো হয়। এটা মূলত কাজ করে মেনটেন করবে এক্সিস্টিং ফিটনেস। আমাদের যে ফিটনেস আছে, নর্মাল লোড শুধুমাত্র সেই ফিটনেসটাকে ধরে রাখতেই সাহায্য করে, আর কোনো এর কাজ নেই। এটা কিন্তু কোনো প্রকার নো বিগ ইমপ্রুভমেন্ট। এই নর্মাল লোড কিন্তু এর যে এফেক্ট, কোনো ইমপ্রুভমেন্ট করে না, জাস্ট মেনটেন ইউর পারফরমেন্স অর মেনটেন ইউর ফিটনেস। মাথায় রাখতে হবে। তাহলে দুটো কথা বললাম, এক, নর্মাল লোডে কি বলছে? অক্সিজেনের যা চাহিদা, তার থেকে বেশি সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে নর্মাল লোড। এর কাজ কি? কোনো প্রকার ইমপ্রুভমেন্ট করবে না, কি করবে? জাস্ট মেনটেনেন্স ইউর ফিটনেস। ওভারলোড কি বলবো? যখন আমার যা প্রয়োজন, আমার অক্সিজেনের যে প্রয়োজন, সেই প্রয়োজনের থেকে আমার যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, সেটার মধ্যে ঘাটতি পড়ছে,
অর্থাৎ আমার অক্সিজেন, আমি হাঁপাচ্ছি কেন, আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি কেন, শ্বাস নিচ্ছি এই কারণে আমার মধ্যে ওভারলোড হয়েছে, আমি এতটা আমার ডিমান্ড, আমার শরীর চাইছে, আরো চাইছে, সেই শরীর সেটাকে সাপ্লাই দিতে পারছে না, শরীর যখনই সেটাকে পারছে না তখনই তো আমরা জোরে জোরে শ্বাস নিয়ে সেটাকে রিকভারি করার চেষ্টা করছি, তখন আমরা তাকে বলবো ওভারলোড। ক্লিয়ার? ওভারলোড মূলত কি করে, প্রোগ্রেস, এর কতগুলো প্রিন্সিপালকে ফলো করলে মূলত কি করবে, এফেক্ট কি করবে, স্টিমুলেট অফ অ্যাডাপ্টেশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্পিড। এটা মূলত ওভারলোড কি করে, এই জায়গাটা দেখো, পারফরমেন্স ডেভেলপমেন্ট করে। ওভারলোডের কাজ কি, পারফরমেন্স ডেভেলপ করা। ইফ যদি এক্সেসিভ পাবলাপ হয়ে যায় ওভারলোড, সোনালি তুমি বলছিলে যে স্যার ওভারলোড ভালো না খারাপ, ওভারলোড ভালো সেই পর্যন্তই ভালো যেটাকে ওই স্টিয়ার মেথড ফলো করে লোডটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হবে। যদি সাডেনলি কোনো লোডটাকে বাড়িয়ে দেওয়া হয়, ইফ এক্সেসিভ মানে হঠাৎ করে লোড বাড়িয়ে দেওয়া হলো, 10 কেজি ক্যাপাসিটি হঠাৎ করে তুমি 20 কেজি চাপিয়ে দিলে, তখনই সেই ওভারলোডটা কি হবে, রিস্ক অফ ওভারট্রেনিং আর ইনজুরিতে পরিণত হবে। ক্লিয়ার? তাহলে ওভারলোডটা দেখো, পিস্ট লোড আমরা কখন বলবো, বা সর্বোচ্চ লোড বা শীর্ষ লোড, যখন অক্সিজেনের যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ অক্সিজেন আমাকে বডি সাপ্লাই দিতে গিয়ে তাকে সর্বোচ্চ পর্যায়ে কার্যক্রম করতে হচ্ছে, তখন তাকে আমরা বলবো কি, ক্রিস্ট লোড বা শীর্ষ লোড বা সর্বোচ্চ লোড বা সর্বোত্তম লোড। তাহলে অক্সিজেনের যে ডিমান্ড, সাপোজ আমি এখানে একটা গল্প ছোট্ট করে একটা কথা বলি, ধরো তুমি বাজারে গেছো 100 টাকা নিয়ে, তুমি 100 টাকা নিয়ে বাজার করে একদম তোমাকে যা কিছু নিতে বলেছে সমস্ত কিছু ম্যানেজ করেছো, অনেক কষ্টে করেই 100 টাকা সবকিছু নিয়ে চলে এসছো, সেটা হচ্ছে তোমার ক্রিস্ট লোড। মানে যে পরিমাণ ডিমান্ড, সেইগুলো সমস্ত ডিমান্ড গুলোকে ফুলফিল করতে গিয়ে তোমার বডিকে সর্বোচ্চ পর্যায়ে কাজ করতে হচ্ছে, মানে অক্সিজেনের যা চাহিদা ততটা অক্সিজেন দিচ্ছে, কিন্তু দিতে গিয়ে তার সর্বশান্ত হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো ক্রিস্ট লোড। এর মূলত কাজ কি, এর মূলত কাজ হচ্ছে পিকিং মানে শীর্ষ কর্মক্ষমতা বা বেস্ট পারফরমেন্স। এই যে ট্যাপারিং লোড রিডাকশন, ট্যাপারিং শব্দটা ভালো করে জানতে হবে, ট্যাপারিংটাকে কি, এই ক্রিস্ট লোডে যদি লোড ট্যাপারিং মিন্স লোড রিডাকশন, যদি এই লোডটাকে রিডাকশন আমরা করতে পারি তাহলে কিন্তু পারফরমেন্সের শীর্ষ ক্ষমতাকে ধরে রাখতে পারবো, টপ ফর্মটাকে ধরে রাখতে পারবো। যে স্পোর্টস ট্রেনিং এর আমরা যে কথাটাকে বলেছিলাম যে আমাদের টপ ফর্ম শুধুমাত্র পারফরমেন্সের শীর্ষে পৌঁছানো না, পারফরমেন্সটাকে মেনটেন করা, এই টপ ফর্মটাকে ধরে রাখতে গেলে এই ট্যাপারিং শব্দটাকে মাথায় রাখতে হবে। ট্যাপারিংটাকে কি, এখানে দেখো লেখা আছে, ট্যাপারিং ইজ দ্য প্ল্যান রিডাকশন অফ ট্রেনিং লোড। প্ল্যান, সেই প্ল্যানে কি করছে, ট্রেনিং লোডটাকে রিডিউস করছে, রিডাক্ট করছে, কমিয়ে আনছে। কেন কমিয়ে আনছে, পারফরমেন্সটাকে ডেভেলপ করা। এর মূল ফিচার্স কি, একটা হচ্ছে প্ল্যান, প্ল্যানটা কি হবে, সাডেন নয়, মানে হঠাৎ করে প্ল্যান করলে হবে না, ধাপে ধাপে ধীরে 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 ধীরে, যেমন সিঁড়ি দিয়ে স্টার মেথডে আমরা যেমন ধীরে 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 উঠি, ঠিক আবার ধীরে 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 নামাতেও হবে। এখানে কি বলছে, লোড যদি কমায়, ইন্টেন্সিটি কি হবে, মেনটেন করি, মডারেট করি, হ্যাঁ, তাহলে কি হবে, শরীরে ক্লান্ত হবে না, ফিটনেসও কমবে না, টপ ফর্মে ধরে রাখতে হবে। হ্যাঁ, ডিউরেশন দরকার নেই। এর আবার টাইপস আছে, লিনিয়ার ট্যাপার, স্টেপ ট্যাপার, এগুলো দরকার নেই। সাইকোলজিক্যাল কি কি বেনিফিট এর মধ্যে আছে সেগুলোকে দেখো। সাইকোলজিক্যাল বেনিফিট দেখো, এক হচ্ছে ফুল রিকভারি, যদি আমরা এনার্জি সিস্টেম করি, যদি আমরা সঠিকভাবে এই রেস্ট, আমরা যদি সঠিকভাবে এই লোডটাকে কমিয়ে আনতে পারি, মাসেল গ্লাইকোজেন স্টোরেজ হবে, ফ্যাটিকটাকে কমবে, দেখো অ্যারো নিচের দিকে আছে, ফ্যাটিক এবং স্ট্রেস হরমোন সেটাকে কমবে, স্ট্রেংথ, স্পিড, এন্ডুরেন্স, এফিসিয়েন্সি এগুলোকে বাড়বে, বেস্ট ফর সুপার কম্পিটিশন অ্যান্ড কম্পিটিশন ডে পিক। কম্পিটিশন ডে পিক মানে ঠিক কম্পিটিশনের আগে এই ট্যাপার, এই ট্রেনিং মেথডটাকে ফলো করা হয়। ট্যাপারিং মিন্স প্ল্যান ফর লোড রিডাকশন, প্ল্যান ফর লোড রিডাকশন, রিকভারি বাড়ছে, ফ্যাটিক কমছে, পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে। দেখবে ঠিক কম্পিটিশনের আগের দিন তোমাদের কি হেভি ট্রেনিং দেওয়া হয় না রিকভারি করতে দেওয়া হয়? যখন তোমার মেন কম্পিটিশন থাকবে, কম্পিটিশনের আগে কি হেভি ট্রেনিং হবে? কখনোই হয় না, তখন এই ট্যাপারিং মেথড কিন্তু ফলো করা হয়। ট্যাপারিং মেথড কি, লোড রিডাকশন, ট্যাপারিং মিন্স কি, লোড রিডাকশন মেথড। ট্যাপারিং মিন্স পরীক্ষা আসতে পারে, ট্যাপারিং মেথড মিন্স লোড রিডাকশন মেথড। সেখানে কি করছে, লোডটাকে রিডিউস করছে। কিভাবে রিডিউস করছে, যেভাবে আমরা গ্র্যাজুয়ালি বাড়িয়েছিলাম, গ্র্যাজুয়ালি রিডিউস করব। কিভাবে রিডিউস করব, তাকে আমি পর্যাপ্ত রিকভারি করব। যখন তোমাকে কালকে কম্পিটিশন, আজকে কি তোমার হেভি ট্রেনিং হয় না, তো কোচ কি বলে, চলো আজকে সম্পূর্ণ রেস্ট নাও তোমরা। কেন, রিকভারি যখনই তুমি করছো, তোমাকে ফ্যাটিক যেটা ছিল, ফ্যাটিক সেটা কমছে, দেখো অ্যারো কি ফ্যাটিক কমছে, যেই ফ্যাটিক কমছে মেন কম্পিটিশনের দিন কি হবে, তোমার পিক পারফরমেন্স হবে।
ক্লিয়ার? বোঝা গেছে ট্যাপারিং? গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। রেসপন্স করো। ইয়েস স্যার। ওকে, বেশ। এবার আসি আমরা এফেক্ট অফ ট্রেনিং লোড। এই ট্রেনিং লোড তো ভালো মন্দ আমরা এতক্ষণ তো ভালোই পড়লাম, কিন্তু আমি বলবো ট্রেনিং লোড যদি সঠিকভাবে সেটাকে মেনটেন না করা যায়, সঠিকভাবে মেনটেন মানে এই যে ইন্টেন্সিটি, ভলিউম, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, এগুলোকে যদি আমরা কন্ট্রোল করে সঠিকভাবে ইউটিলাইজেশন না করতে পারি, এর যেমন ভালো আছে খারাপও আছে। ভালো কোনগুলো দেখো, এখানে কতগুলো কথা আছে। পজিটিভ এফেক্ট। কখন পজিটিভ এফেক্ট হবে? যখন ট্রেনিং লোড সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাইড করতে পারবো। যদি সায়েন্টিফিক অ্যাপ্লাইড না করি তাহলে কিন্তু পজিটিভ এফেক্ট হবে না। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখো, পজিটিভ এফেক্ট আমি ট্রেনিং লোডে পাবো যখন সায়েন্টিফিক অ্যাপ্লাইড করব। সায়েন্টিফিক অ্যাপ্লাইড মিন্স প্রপার ইন্টেন্সিটি প্লাস ভলিউম প্লাস রিকভারি। ইন্টেন্সিটি, ভলিউম প্লাস রিকভারি যদি আমি করতে পারি তাহলে কি হবে? সুপার কম্পেনসেশন এফেক্ট হবে। সুপার কম্পেনসেশন এফেক্ট মানে পারফরমেন্স ক্যাপাসিটি ইনক্রিজ হবে। হ্যাঁ, পারফরমেন্স ক্যাপাসিটি ইনক্রিজ হবে। আর কি হবে? দেখো, স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্পিড, ফ্লেক্সিবিলিটি বাড়বে, স্কিল লার্নিং, টেকনিক্যাল এফিসিয়েন্সি বাড়বে, কার্ডিওরেসপিরেটরি এফিসিয়েন্সি, VO2 ম্যাক্স, স্ট্রোক ভলিউম ইত্যাদি বাড়বে, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন বাড়বে, সাইকোলজিক্যাল ট্রেট, মোটিভেশন, কনফিডেন্স, উইল পাওয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোকে রেগুলেট করা যাবে। এগুলো তো গেল পজিটিভ এফেক্ট। যদি আমি সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাইড না করি, প্রপার ইন্টেন্সিটি, ভলিউম, রিকভারি এর মধ্যে সঠিক রেশিও মেনটেন না করতে পারি, কি হবে? নেগেটিভ এফেক্ট হবে, নেতিবাচক প্রভাব। সেগুলো কি কি? নেতিবাচক প্রভাব দেখো, ট্রেনিং লোড এক্সেসিভ অর আনকন্ট্রোল। যদি ট্রেনিং লোডকে সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি, ফ্যাটিক চলে আসবে, ওভার ট্রেনিং সিনড্রোম হবে। ওভার ট্রেনিং সিনড্রোম যখনই আসবে, পারফরমেন্স কি আছে? ডিক্রিজ হবে, লোড বাড়ছে। এর ফলে কি হবে? ইনজুরির প্রবণতা হবে, কি মাসেল স্ট্রেন, জয়েন্ট পেন, এগুলো কি হবে? ডেভেলপ হচ্ছে। ইমিউনিটি পাওয়ার কি হবে? ধীরে ধীরে কমছে। সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, ডিপ্রেশন বাড়বে, বার্ন আউট বাড়বে, পারফরমেন্স প্লেটু আর ডিক্লাইন চলে আসবে। দেখো, তাহলে ট্রেনিং লোড তো ভালো, এই কাজগুলো করছে। খারাপ কখন? এই কারণে, এই ভাই এই কারণে খারাপ। এখন এরপর আরেকটা আছে, এই ট্রেনিং লোড অনেক সময় কি হয়? নিউট্রাল বা নো এফেক্ট। দেখা যাচ্ছে আমি 1000 বার তাকে দৌড় করাচ্ছি করাচ্ছি করাচ্ছি, তার মধ্যে কোনো প্রকার ইমপ্রুভমেন্ট খুঁজে পাচ্ছি না। কেন? কখন সম্ভব? যখন ট্রেনিং লোড খুব কম এবং ইনসাফিসিয়েন্ট হয়। হ্যাঁ, ট্রেনিং লোড, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা বলছিলাম, তখন একটা গ্রুপ অফ পিপল, ধরো 10 জন তোমার কাছে ছাত্র আছে, ডেইলি 10 জনকে একই রকম ট্রেনিং করাচ্ছ, দেখছো কয়েকজনের ইমপ্রুভমেন্ট হলো, কয়েকজনের হলো না। কেন হলো না? তার কারণই হচ্ছে এই জায়গাটা। কেন? নো অ্যাডাপ্টেশন, কোনো উন্নতি হয় না, ফিটনেস লেভেল কনস্ট্যান্ট থাকে, টাইম ওয়েস্ট। কেন? তার কারণ হচ্ছে ওই প্রত্যেকটা ব্যক্তি, তার এজ, তার ম্যাচুরিটি, তার বেস লেভেল, সেইটাকে যদি না আমরা জেনে ট্রেনিংটাকে দিই, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে ট্রেনিং এর এফেক্ট সমান হয় না। একটা জাস্ট সংক্ষিপ্ত সামারি, এই জায়গাটা মাথায় রাখো। নর্মাল লোড কি করে? পারফরমেন্সকে মেনটেন্স করে বা ফিটনেসকে মেনটেন্স করে। ওভারলোড কি করছে? পারফরমেন্সকে ইমপ্রুভ করছে বা সুপার কম্পেনসেশন তৈরি করছে, ওভারলোড। এক্সেসিভ লোড কি করছে? এক্সেসিভ লোড যখন ওভারলোডকে সঠিকভাবে আমরা মেনটেন করতে পারছি না, সঠিক অ্যাডাপ্টেশন পাচ্ছে না, বা অতিরিক্ত লোড, আজকে 10 কেজির পর হঠাৎ করে 25 কেজি চাপিয়ে দিলাম, এক্সেসিভ লোড কি করবে? ওভার ট্রেনিং, নেগেটিভ এফেক্ট। টু লো লোড, যদি কম লোড দিই, নো প্রোগ্রেস। এই জায়গাটা মাথায় রাখলে গোটা লোডের এটা পড়া হয়ে যাবে। বোঝা গেছে? বোর হচ্ছে কি তোমরা? ইয়েস স্যার। বোর No, হচ্ছে sir. বলে কি? ইয়েস স্যার। না, আলটু চলবে তো? হ্যাঁ স্যার, চলুন চলুক। চলুন। বেশ, এইবার আর বেশিক্ষণ চালাবো না, এটা বলে শেষ করব। আর আর একটা জিনিস, যেটা এই লোড পড়ার সাথে সাথে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখা দরকার, কারণ যেখান থেকে বহুবার এই প্রশ্নগুলো আসে। এই যে আমরা বললাম লোডের এফেক্ট, পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট, পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে, পারফরমেন্স কমছে,
এগুলোরও কিছু কিছু ফিজিওলজিক্যাল কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে এগুলোকে হচ্ছে, বা সেগুলোকে আমাদেরকে মনে রাখা দরকার। যেমন ফিজিওলজিক্যাল বেস টু রিমেম্বার এখানে বলেছি, এক হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিমটম, GAS, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। এর মূল যে কথা সেটাকে বলেছে, দেখো এখানে আমি শর্ট ফর্ম লিখেছি তোমাদেরকে বোঝার জন্য। তার মূল যে কথা, অ্যালার্ম, রেজিস্ট্যান্স, এক্সারশন, বেসিক ফর ফ্যাটিক অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই জেনারেল অ্যাডাপ্টেশন সিমটমের মূল কথা এটা। এগুলো হচ্ছে প্রত্যেকটার কিন্তু স্টেজ, ধাপ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই GAS, এই জেনারেল অ্যাডাপ্টেশন সিন্ড্রোম কে প্রপোজ করেছিল? প্রপোজড বাই হ্যান্সেলি। কি করেছিল? এখানে বলেছিল, এক্সপ্লেন করেছিল যে কিভাবে স্ট্রেসের ফলে আমাদের শরীরের মধ্যে প্রতিক্রিয়া হয় সেটাকে বোঝানোর জন্য তিনি 3টে স্টেজের কথা বলেছিল। একটা হচ্ছে অ্যালার্ম স্টেজ, একটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টেজ, একটা হচ্ছে এক্সারশন স্টেজ। এখন এটা আমি তোমাদেরকে একটা ছকের সাহায্যে দেখাবো। এখন অ্যালার্ম স্টেজ আমরা কি বলছে, অ্যালার্ম স্টেজে মূলত যেটা কাজ করছে একদম প্রাথমিক স্টেজ যেটাকে বলছে, সেখানে কি হবে, লোডের ফলে আমাদের মধ্যে পারফরমেন্স কমে, ফ্যাটিক আসে, আমাদের এগুলো হয়, অনুভূতি হয়। এবং এই রেজিস্ট্যান্স স্টেজে আমরা কি করব, শরীর যদি সঠিক পরিমাণে সেটাকে অভিযোজিত করে, বডি অ্যাডাপ্ট করতে পারে, যদি লোডটাকে সঠিকভাবে অ্যাডাপ্ট করে নিতে পারে, তাহলে কি হবে, এই এক্সারশন ফেজে আমাদের কি করবে, যে অতিরিক্ত বা দীর্ঘ চাপ, আর যদি রেজিস্ট্রেশন ফেজে যদি সেটাকে অ্যাডাপ্ট করতে না পারে, যদি লোডটা সঠিক না হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এই এক্সারশন আমাদের মধ্যে একটা অবসাদ, ওভারট্রেনিং এ পরিণত হবে। তার এই দেখো একটা এই গ্রাফটা দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যালার্ম স্টেজ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স স্টেজ, এটা আমাদের এক্সারশন স্টেজ। ভালো করে বুঝবে, একজন অ্যাথলিট এই অবস্থায় যখন আছে, যখন এই অবস্থা থেকে লোডটাকে দেওয়া হয়, এই অবস্থায় আছে অ্যালার্ম স্টেজে, অ্যালার্ম স্টেজে যখন আছে তাকে ট্রেনিং করানোর ফলে যখন তার এই রেজিস্ট্যান্স স্টেজে যদি তুমি যখন পৌঁছাও, যখন তখন লোডটাকে দেবে, এই লোডটা যদি সঠিকভাবে অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে কি হবে, সে কিন্তু এক্সারশন ফেজ, মানে ধীরে ধীরে পারফরমেন্স রিডাকশন হবে। এখন যদি এই রেজিস্ট্যান্স ফেজের পরে, রেজিস্ট্যান্স মানে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ফেজে যদি সঠিকভাবে তোমাকে ট্রেনিংটাকে অ্যাডাপ্ট করতে পারে, তাহলে কি হবে, পারফরমেন্স কিন্তু এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ হবে। এটাই হচ্ছে মূল কথা এই জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, অ্যালার্ম, রেজিস্ট্যান্স, এক্সারশন এবং বেসিক ফর ফ্যাটিক অ্যান্ড অ্যাডাপ্টেশন। এটা মাথায় রাখতে হবে। এরপরে যেটা আরেকটা আছে সুপার কম্পেনসেশন মডেল। সুপার কম্পেনসেশন মডেলে কি বলেছে, লোড, ফ্যাটিক, রিকভারি, পারফরমেন্স ইনক্রিজ। লোড দেবো আমি, লোডের ফলে আমাদের কাছে ফ্যাটিক আসবে, ফ্যাটিকটাকে যদি সঠিক রিকভারি করি, পারফরমেন্স ইনক্রিজ হবে। এখানে দেখো, সেই আমি যদি এই এতগুলো কথা যদি না বলি, এগুলো তোমরা পাঠিয়ে দেবো, পড়ে নেবে। এই ছকটা যদি দেখো, দেখো আমি একজন, এটা হচ্ছে একজন অ্যাথলিটের বেস লাইন, ভালো করে বুঝবে, এই লাইনটা হচ্ছে অ্যাথলিটের বেস লাইন। এখানে আছো তুমি, তাকে লোড দিয়েছো, তার পারফরমেন্স ডিক্রিজ হয়েছে, ধীরে ধীরে তাকে রিকভারি পিরিয়ড দিচ্ছ, তার পারফরমেন্স ডেভেলপ হচ্ছে, তার বেস লাইন ছেড়ে কিন্তু সুপার কম্পেনসেশন জোনে, এই জায়গাটা হচ্ছে সুপার কম্পেনসেশন জোন। তার বেস লাইনটাকে ছেড়ে উপরে উঠে গেছে, উপরে ওঠার পরে যদি তাকে আবার যদি সঠিকভাবে তুমি তাকে রিকভারি না করো, তাহলে কি হবে, পারফরমেন্স ডিক্রিজ হবে। আর যদি তুমি সঠিকভাবে এই যখন বেস লাইনে চলে গেছো, আবার যদি তাকে লোড দাও, এখানে ট্রেনিং লোড দিলে পারফরমেন্স ডিক্রিজ হবে। আবার যদি তাকে কি করবে, লোডটাকে যদি অ্যাডাপ্ট করার জন্য পর্যাপ্ত রেস্ট দাও, আবার কিন্তু এখান থেকে গ্রাফ ধীরে ধীরে এখানে দেখো একটা বেস লাইন দেওয়া আছে। তাহলে প্রথমে বেস লাইন ছিল এটা, তারপরে বেস লাইন গুলো এখানে, তাহলে কি ধীরে ধীরে পারফরমেন্স যদি গ্র্যাজুয়ালি স্টেয়ার মেথড যদি ফলো আপ করা হয়, এবং আমরা ওভারলোড পড়ার জন্য দিন স্টেয়ার মেথড গ্রাফ দেখাবো, তাহলে কি হবে, ধীরে ধীরে পারফরমেন্স কিন্তু ইনক্রিজ হবে। সেই কথাটাই কিন্তু সুপার কম্পেনসেশনে কিন্তু বারবার বলা আছে। এখানে দেখো ট্রেনিং লোডে কি করছে, টেম্পোরারি ফ্যাটিক আসছে, হ্যাঁ, আর পারফরমেন্স কি হচ্ছে, পারফরমেন্স ডিক্রিজ হচ্ছে। রিকভারি যেই দেবো, বডি রিস্টোর করবে এনার্জি, আর সুপার কম্পেনসেশন ফেজ আসবে যদি ইফ নেক্সট লোড ইজ অ্যাপ্লাইড দিস স্টেজ, ভালো করে বুঝো যে কথাটাকে বলছিলাম, ইফ নেক্সট লোড ইজ অ্যাপ্লাইড দিস স্টেজ, অপটিমাল ইমপ্রুভমেন্ট, এই স্টেজে গিয়ে যদি আমরা লোডটাকে অ্যাডাপ্ট করি, অপটিমাল ইমপ্রুভমেন্ট হবে। আর ইফ যদি যদি টাইমটাকে মিস করো, এই পর্যায়ে পৌঁছানোর পর যদি টু আর্লি টু লেট, যদি অ্যাডাপ্টেশন হওয়ার আগেই দিয়ে দাও, বা অ্যাডাপ্টেশন হওয়ার অনেক পরে দিয়ে দাও, তাহলে কি হবে, পারফরমেন্স কিন্তু ডেভেলপ হবে না। তাহলে এগুলো কতগুলো সিকুয়েন্স তোমাকে মাথায় রেখে কিন্তু এই ট্রেনিং লোড দিতে হয় সুপার কম্পেনসেশন মডেল ফলো আপ করতে গেলে। এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা, বারবার প্রশ্ন আসে পরীক্ষায় তোমাদের, এনার্জি সিস্টেম ম্যাচিং।
এনার্জি সিস্টেম মানে কি, একটা আছে এটিপিপিসি সিস্টেম যেটা ফর স্প্রিন্ট রানার, গ্লাইকোলাইটিক সিস্টেম যেটাকে 30 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত থাকে, আর এটা হচ্ছে অক্সিডেটিভ যেটা ফর লং ইভেন্টের ক্ষেত্রে। এটিপিসি সিস্টেমের ডিউরেশন কত, 0 থেকে 10 সেকেন্ড, ভেরি শর্ট এক্সপ্লোসিভ এফোর্ট। এই ইন্টেন্সিটি কি থাকে, ম্যাক্সিমাল ভেরি হাই ইন্টেন্সিটি। এখানে ফুয়েল মানে কি কি লাগবে দেখো, স্টোর এটিপি অ্যান্ড ক্রিয়েটিভ ফসফেট। এক্সাম্পল কি, 100 মিটার স্প্রিন্ট, লং জাম্প, শর্ট পুট, ওয়েট লিফট। হ্যাঁ, এগুলো কিন্তু বারবার এখান থেকে প্রশ্ন আসে। ট্রেনিং ফোকাস কি, পাওয়ার, স্ট্রেংথ, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ওয়েট লিফট ইত্যাদি। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সিস্টেম কি, ডিউরেশন মূলত তার 30 সেকেন্ড থেকে 2 থেকে 3 মিনিট। ইন্টেন্সিটি কি হবে, হাই ইন্টেন্সিটি। ফুয়েল কি হবে, মাসেল গ্লাইকোলাইজেশন, গ্লুকোজ, ল্যাকটেট। আর হচ্ছে এক্সাম্পল কি, 400 মিটার রান, 800 মিটার রান, 100 মিটার সুইমিং ইত্যাদি। ট্রেনিং ফোকাস কি, স্পিড, এন্ডুরেন্স, অ্যানারোবিক ক্যাপাসিটি। আর হচ্ছে অ্যারোবিক অক্সিডেটিভ সিস্টেম, ডিউরেশন কি 3 মিনিট টু সেভারেল আওয়ার্স। ইন্টেন্সিটি যেহেতু সময়টা বাড়ছে, ইন্টেন্সিটি মডারেট টু সাবম্যাক্সিমাল। ফুয়েল কি লাগছে, কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিন ইউজ ফর এক্সট্রিম এন্ডুরেন্স। এক্সাম্পল কি, ম্যারাথন, লং ডিস্টেন্স, সুইমিং, সাইক্লিং, ফুটবল ম্যাচ ইত্যাদি। ট্রেনিং ফোকাস কি, এন্ডুরেন্স, স্টেমিনা, রিকভারি, এফিসিয়েন্সি। এটা মূলত হচ্ছে লং ডিস্টেন্স বা ম্যারাথন রানার ক্ষেত্রে হয়। এছাড়াও আরেকটা যেটা আছে নিউরোমাস্কুলার স্পেসিফিসিটি, এটা যা জানার জন্য দিয়েছি। এটা নিউরোমাস্কুলার এফিসিয়েন্সি মানে কি, ট্রেনিং অ্যাডাপ্টেশন আর স্পেসিফিক টু মুভমেন্ট টাইপ, ভেলোসিটি অ্যান্ড কন্ট্রাকশন মোড। মানে এই যে আমরা যখন কোনো ট্রেনিং করব, সেই ট্রেনিং এর এই যে বারবার বলি না, স্কিলের মাস্টারি পর্যায়ে, এক্সেলেন্ট পর্যায়ে পৌঁছাতে হবে। এই মাস্টারি পর্যায়ে পৌঁছাতে গেলেই আমাদেরকে সঠিকভাবে তার কি দরকার, অ্যাডাপ্টেশন হওয়া দরকার। সেই অ্যাডাপ্টেশন কখন হবে, যখন ডে বাই ডে সেই কোনো মুভমেন্টটাকে আমরা প্র্যাকটিস করব। এর ফলে কি হবে, স্ট্রেংথ অ্যাট স্লো স্পিড, স্ট্রেংথ অ্যাট হাই স্পিড। আইসোমেট্রিক ট্রেনিং ইমপ্রুভ করবে স্ট্যাটিক হোল্ড, আর স্প্রিন্টিং ট্রেনিং কি করবে, ম্যাক্সিমাম ভেলোসিটি, এসেনশিয়াল ফর স্প্রিন্ট ইভেন্ট। এইগুলো হচ্ছে মূলত এই যে ফ্যাক্টর, এই তিনটে পড়লেই জানলেই হবে। এই হচ্ছে মূলত আজকে যে তোমাদের গোটা যে সিলেবাস আছে, সেই সিলেবাসের দেখো, স্পোর্টস ট্রেনিং, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড প্রিন্সিপাল, ট্রেনিং লোডস, ফিচার্স, প্রিন্সিপাল, অ্যাডাপ্টেশন প্রসেস, মিনস, মেথড, এক্সিকিউশন অফ ট্রেনিং লোড, এই পর্যন্ত হলো। ওভারলোডটা ভেবেছিলাম করব, কিন্তু ওভারলোডে একটু গ্রাফ এই ইন্টেন্সিটি ভলিউম গুলোকে পড়াতে হবে বলে গ্রাফগুলো রেডি করে উঠতে পারিনি, ওই জন্য পরের দিন পড়িয়ে দেবো। বলো, এই পর্যন্ত নিয়ে কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে, আমরা অল্প কিছু জাস্ট কটা এমসিকিউ আছে, সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা কি এমসিকিউতে চলে যাবো? হ্যাঁ স্যার। ওকে, বেশ। 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ কোর্স ট্রেনিং? কোনটি ক্রিয়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য নয়? উত্তর দাও। অপশন সি। অপশন সি, ভেরি গুড। দ্য প্রাইমারি এম অফ কোর্স ট্রেনিং ইজ টু, ক্রিয়া প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। improve our fitness. বেশ। প্রিন্সিপাল অফ ওভারলোড মিন্স? ওভারলোড, প্রিন্সিপাল অফ ওভারলোড। Gradually increases training Gradually load. increase training load. Very good. Which of the following is an example of training specificity? এখানে কতগুলো দেওয়া আছে, সেগুলোকে দেখে কোনটা হবে দেখো। Option A, marathon runner doing long distance running. Question number 5. Adaptation in sports training refers to? ক্রিয়া প্রশিক্ষণ ও অভিযোজন বলতে কি বোঝো? অপশন এ, Random training Option A. effect. ভালো করে পড়ো। অ্যাডাপ্টেশন ইন স্পোর্টস ট্রেনিং, অ্যাডাপ্টেশন করছে, বডিতে অ্যাডাপ্ট করছে, তার মানে কি বডি কি রেসপন্স করবে? Random training effect. হ্যাঁ, Option র্যান্ডম A. ট্রেনিং এর অপশন সি। Body positive Random response training to effect. training. অ্যাডাপ্টেশন Option A. ক্রিয়া অবশ্যই অপশনে, বডি পজিটিভ রেসপন্স টু এ ট্রেনিং স্ট্রেস। পজিটিভ রেসপন্স মানে কি, পজিটিভ রেসপন্স কখন হবে, যখন আমি যখন কোনো লোডটাকে দিলাম, সেই লোডটাকে বডি যখন অ্যাডাপ্ট করছে, পারফরমেন্স ডেভেলপ হচ্ছে, তার মানে কি বডি পজিটিভ রেসপন্স করছে, পজিটিভ এফেক্ট হচ্ছে, সেটাই তো হওয়া উচিত। কোশ্চেন নাম্বার 6, দ্য ট্রেনিং লোড ইজ ডিটারমাইন্ড বাই? প্রশিক্ষণের লোড কি দ্বারা নির্ধারিত হয়? All of the above. all of the above.
Which method is used to improve cardiovascular endurance? Cardiovascular endurance. Continuous training. Continuous training. ভালো করে কন্টিনিউয়াস ট্রেনিং। আবারও পড়ো, ভালো করে প্রশ্নটা, পুরো উত্তরগুলোকে পড়ো। All of the above. All of the above. তাহলে এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার আগে ভালো করে ভাবতে হয়। এখানে সার্কিট ট্রেনিং আছে, দেখেছো? The principle of progression state that progression অগ্রগতির নীতি। Training must gradually increases in intensity and volume. Option B, very good. Question number 9. Which principle ensure training focus on the right muscle and skill? কোন নীতি প্রশিক্ষণকে সঠিক পেশি ও দক্ষতার দিকে কেন্দ্রিত করে? Principle of specificity. Very good. Question number 10. Circuit training is best described as? Option A, alternative exercise at a Very good. Question number 11. Interval training is effective because? It alternate high and low অপশন এ intensity. অল্টারনেটিভ হাই এন্ড লো Very ইন্টেন্সিটি। good, very good. Adaptation to training occurs through? Progressive overload. Progressive overload. Question number 13. Which of the following is a features of effective training load? Features of Appropriate effective intensity. appropriate intensity অবশ্যই। Question number 14. Principle of rest and recovery emphasize? অপশন বি Recovery is essential for performance. রিকভারি এসেনশিয়াল ফর পারফরম্যান্স ইমপ্রুভ। Very good. Question number 15. Which type of load focus on high intensity for short duration? High intensity for short duration. High intensity কখন হয়? ইন্টারভাল লোড। অবশ্যই ইন্টারভাল লোড। হাই ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি কখন হবে? Interval. ইন্টারভাল লোড। আর যদি এখানে রিপিটেশন থাকতো? এখানে যদি রিপিটেশন থাকতো তাহলে কি হতো উত্তর? রিপিটেশনই তো হতো স্যার, ইন্টারভাল লেভেল না। হ্যাঁ, আচ্ছা, রিপিটেশন আর ইন্টারভালের মধ্যে রিপিটেশন। রিপিটেশন ইন্টারভালের না, মধ্যে পার্থক্য। কোশ্চেন নাম্বার 16. রিভার্সিবিলিটি প্রিন্সিপাল স্টেট দ্যাট? বলো, এত সময় লাগবে কেন? B. অবশ্যই বি। ফিটনেস ডিক্রিজ ইফ দ্য ট্রেনিং স্টপ। রিভার্সিবিলিটি মানে কি? পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে, পারফরমেন্স কমে যায়। ট্রেনিং স্টপ হয়ে গেলে তো পারফরমেন্স কমে। কোশ্চেন নাম্বার 17. স্ট্রেংথ ট্রেনিং অ্যাডাপ্টেশন প্রাইমারিলি ইমপ্রুভ। স্ট্রেংথ ট্রেনিং মাসেল স্ট্রেংথ। Very good. Question number 18. Which of the following is not a means of executing training load? Meditation only. Very good. Question number 19. Overtraining may lead to? Fatigue and injury. Very good. Question number 20. The adaptation process is influenced by? All of the above. অল অফ দ্য অ্যাবভ। বেশ, এই হলো আমাদের 20টা আজকের প্রশ্ন এবং আজকের ক্লাস। আপাতত এখানেই শেষ করা হলো। পরের দিন ক্লাসটা হবে, বাকি পার্টগুলো সেদিন হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন। পাশে থাকা বেল আইকনটিও চাপুন যাতে সবার আগে আপনার কাছে সমস্ত ভিডিও আসার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়।